তো আমরা লাস্ট ফ্রাইডের ক্লাসে আমার যতদূর মনে আছে আমি ডি সেকশন এবং ই সেকশন দুইটা সেকশনেরই সিবিআর ক্যালকুলেশন পর্যন্ত পড়াইছিলাম। এই সিবিআর যদি ভ্যালু দেওয়া থাকে বা সিবিআর টেস্ট থেকে যে সমস্ত ভ্যালু পাওয়া যায় সেই ভ্যালু থেকে কিভাবে সিবিআর ক্যালকুলেশন করতে হয় বা সিবিআর ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই পর্যন্ত আমি পড়াইছিলাম। তো আমরা যে চ্যাপ্টারটা পড়তেছিলাম এই চ্যাপ্টারটার নাম ছিল হচ্ছে পেভমেন্ট ম্যাটেরিয়ালস। তো পেভমেন্ট ম্যাটেরিয়ালসে আমরা একদম আমাদের যে চ্যাপ্টারের প্রথম যে ফিগারটা যে ফিগারটা সেখান থেকে আমরা দেখাইছিলাম যে একটা রাস্তার আসলে কি কি ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়। তো আমরা যদি নিচের থেকে আসি, সব থেকে বেসিক একদম বেস সাবগ্রেড যেটা সাবগ্রেডের যে ম্যাটেরিয়াল সেটাই হচ্ছে মাটি। তো আমরা লাস্ট ক্লাসে যা পড়াশোনা করছি, লাস্ট ফ্রাইডের ক্লাসে যতটুকু যা পড়াশোনা করছি পুরোটাই ছিল হচ্ছে মাটির উপরে, সয়েলের উপরে। প্রথমে আমরা হচ্ছে সয়েল ক্লাসিফিকেশন শিখছি। প্রথমে সয়েলের কি কি প্রপার্টিজ থাকা লাগে সেটা শিখছি। এরপর আমরা সয়েল ক্লাসিফিকেশন শিখছি। দুইটা ডিফারেন্ট মেথডে আমরা সয়েল ক্লাসিফিকেশন শিখছি। একটা হচ্ছে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন বা এই ক্যাসাগ্রান্ডে চার্টের মাধ্যমে সয়েল ক্লাসিফিকেশন কিভাবে করতে হয় এটা শিখছি, এবং তার পাশাপাশি আমরা হচ্ছে অ্যাস্টো মেথডে কিভাবে সয়েল ক্লাসিফিকেশন করতে হয় এটাও শিখছি। এবং এরপরে সয়েলের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট যে টেস্ট, আমাদের যখন রোড বানানো হয় বা রোড কনস্ট্রাকশন করা হয় তখন সয়েলের জন্য সব থেকে ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে সিভিআর টেস্ট। এই সিভিআর ভ্যালুর উপরে ডিপেন্ড করে আসলে সিদ্ধান্ত নেওয়া হয় যে একটা সয়েল আমরা আসলে রোড বেড হিসেবে ইউজ করতে পারবো কিনা, সাবগ্রেড হিসেবে একটা সয়েল ইউজ করতে পারবো কিনা, বা সেটার কোনো ইমপ্রুভমেন্ট প্রয়োজন কিনা সেটা ডিপেন্ড করে হচ্ছে সিভিআর ভ্যালুর উপর। তো সিভিআর ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করতে হয় এই পার্টটা আমরা পড়ছি। তো আমরা বলছিলাম যে এখানে তিনটা ছোট ছোট পার্ট আছে, এর মধ্যে থেকে একটা পরীক্ষায় আসে। আইদার সয়েল ক্লাসিফিকেশন আসতে পারে, সেটা ক্যাসাগ্রান্ডে চার্টে সয়েল ক্লাসিফিকেশন আসতে পারে, অথবা অ্যাস্টো মেথডে সয়েল ক্লাসিফিকেশন আসতে পারে, অথবা এই যে শেষে আমরা যে সিভিআর ক্যালকুলেশন দেখছি সিভিআর ক্যালকুলেশনের একটা প্রবলেম, ছোট্ট একটা প্রবলেম আসতে পারে, সেটা 2 মার্ক বা 3 মার্ক এরকম ছোট মার্কসের জন্য থাকতে পারে, খুবই ছোট একটা প্রবলেম। তো এখন যদি আমরা রাস্তার অন্যান্য লেয়ারগুলোর কথা চিন্তা করি, যে সাবগ্রেড সয়েলের কথা তো আমরা দেখলাম, সয়েলের ক্লাসিফিকেশন দেখলাম, সয়েলের যে ইম্পর্টেন্ট টেস্ট সেটা দেখলাম। এর উপরে কি কি থাকে? এর উপরে থাকে হচ্ছে, যদি আমরা সাপোজ সাববেজের কথা বলি, মেইনলি সহজ কথাই সাববেজ এবং বেজ মিলে থাকে হচ্ছে অ্যাগ্রিগেট। সেটা বালি বলি অথবা পাথর বলি, দুইটাই তো আসলে অ্যাগ্রিগেট। তো আমাদের এই বেস এবং সাব বেস লেয়ারে এখানে থাকে অ্যাগ্রিগেট, এবং একদম সারফেস যে লেয়ার, সারফেস লেয়ারে যদি আমরা বিটুমিনাস পেভমেন্টের কথা চিন্তা করি বা ফ্লেক্সিবল পেভমেন্টের কথা চিন্তা করি, তাহলে সেখানে থাকে হচ্ছে বিটুমিন এবং অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেটের মিক্সার হিসেবে বিটুমিনাস কংক্রিট থাকে। আর যদি আমরা আরসিসি রোডের কথা চিন্তা করি তাহলে সেখানে সিমেন্ট এবং অ্যাগ্রিগেট দিয়ে হচ্ছে আরসিসি সারফেস থাকে। তাহলে আমাদের বাকি যে সমস্ত ম্যাটেরিয়ালস শিখতে হবে সেটা হচ্ছে অ্যাগ্রিগেট এবং বাইন্ডিং ম্যাটেরিয়ালস। বাইন্ডিং ম্যাটেরিয়ালসটা হচ্ছে বিটুমিনাস পেভমেন্টের হিসেবে বাইন্ডার হিসেবে ইউজ করা হয় বিটুমিন, এবং আরসিসি পেভমেন্টের ক্ষেত্রে বাইন্ডার হিসেবে ইউজ করা হয় সিমেন্ট। এই বাকি প্রপার্টিস গুলো আমরা একটু দেখি যে আসলে কোনটা কি প্রপার্টিস থাকলে সেটাকে আমরা ভালো বলি। যেমন আমরা যদি অ্যাগ্রিগেটের কথা চিন্তা করি, রোডের ক্ষেত্রে যে সমস্ত অ্যাগ্রিগেট ইউজ করা হয়, বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ে যে সমস্ত রোডগুলো আছে সেই সমস্ত রোডের ক্ষেত্রে সবসময় অ্যাগ্রিগেট হিসেবে স্টোন অ্যাগ্রিগেট ইউজ করা হয়। এবং এলজিডি যে সমস্ত রোডগুলো আছে সেটাও যদি মোটামুটি ইম্পর্টেন্ট রোড হয়, যেগুলো আসলে হাই প্রায়োরিটি রোড, সবগুলোই হচ্ছে স্টোন অ্যাগ্রিগেট দিয়ে বানানো হয়। এবং স্টোন অ্যাগ্রিগেটটাই আসলে রোডের জন্য বেস ম্যাটেরিয়াল হিসেবে সব থেকে বেস্ট কোয়ালিটি ম্যাটেরিয়াল। ব্রিক চিপস আমরা ইউজ করি, ব্রিক ব্যাটস ইউজ করা হয়। এলজিডি অনেক রোডের ক্ষেত্রে, ভিলেজ রোডের ক্ষেত্রে ব্রিক ব্যাট ইউজ করে। এটা আসলে খরচ কিছুটা কম হয়, তবে এটার আসলে অনেক অসুবিধা হয় এবং রোডগুলো খুব বেশি ডিউরেবল থাকে না। ব্রিক ব্যাটস এর আরেক বড় অসুবিধা হচ্ছে এরা হচ্ছে খুব বেশি পরিমাণে পানি শোষণ করতে পারে। পাথর খুব একটা বেশি পানি শোষণ করে না, মানে ব্রিকের তুলনায় কম পানি শোষণ করে, কিন্তু ব্রিক অনেক বেশি পানি শোষণ করার কারণে এর রাস্তাটার ডিউরেবিলিটি নষ্ট হয়। তো এখানে সেটাই বলতেছে যে এখানে আসলে মানে আমরা একটা মেজর রোডের কথা যদি চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে অ্যাগ্রিগেট হিসেবে ইউজ করা হয়েছে স্টোন অ্যাগ্রিগেট। এখন এই স্টোন অ্যাগ্রিগেটের সোর্সের উপরে ডিপেন্ড করে আবার স্টোন অ্যাগ্রিগেটের কয়েকটা ক্লাসিফিকেশন হয়। এই ক্লাসিফিকেশনটা আপনাদের ইঞ্জিনিয়ারিং জিওলজি এবং জিওমরফোলজিতে পড়ে আসার কথা। এই তিনটা ক্লাসিফিকেশন সেখানে বিস্তারিত আছে, এখানে জাস্ট সোর্সের উপরে ডিপেন্ড করে তার যে ক্লাসিফিকেশন সেটা দেখানো হয়েছে। একটা হচ্ছে ইগনিয়াস রক, একটা হচ্ছে সেডিমেন্টারি রক, আর একটা হচ্ছে মেটামরফিক রক। এই তিনটা হচ্ছে সোর্সের উপরে ডিপেন্ড করে অ্যাগ্রিগেটের ক্লাসিফিকেশন। এখানে আমরা যে সমস্ত মানে পাথর ইউজ করি সাধারণত রোডের ক্ষেত্রে, তার মধ্যে প্রথম যেটা বলতেছে সেটা হচ্ছে বাসাল্ট। বাসাল্ট হচ্ছে একটা টাইপের ইগনিয়াস রক। ইগনিয়াস রক যেটা আমরা দেখতেছি, এই ইগনিয়াস রকটা মেইনলি একদম আমাদের যে বিভিন্ন আগ্নেয়গিরি থেকে যে লাভাটা শক্ত হয়ে যে মানে পাথরটা তৈরি হয় সেটা হচ্ছে ইগনিয়াস রক। এবং এটা হচ্ছে সব থেকে বলা যায় যে হেভি স্ট্রেংথ ম্যাটেরিয়াল,
সব থেকে এটা ক্রাশিং স্ট্রেংথটা সব থেকে বেশি, এটা সব থেকে শক্ত পাথর। তো সেটাই লেখা আছে। এই ইগনিয়াস রকের আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে বাসাল্ট আর একটা হচ্ছে গ্রানাইট। এগুলো সাধারণত দেখতে একটু কালো বর্ণের হয়, ব্ল্যাক। পাথর তো দেখবেন যে কয়েকটা টাইপের হয়, কিছু কিছু পাথর আছে সেটা হচ্ছে কিছু একটু সাদা, সাদা টাইপের, সাদাটে টাইপের, কিছু কিছু আছে একদম রক ব্ল্যাক। তো সেগুলো যে ব্ল্যাক যেগুলো সেগুলো হচ্ছে ইগনিয়াস রক, এবং ইগনিয়াস রকের স্ট্রেংথ, ডিউরেবিলিটি মোটামুটি অন্যান্য রকের তুলনায় বেশি হয়, এবং এটার মোটামুটি কষ্ট বেশি, বাকি যে পাথরগুলো আছে তার তুলনায় এটার কষ্ট বেশি। এরপর আছে সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক হচ্ছে লাইমস্টোন। লাইমস্টোন মানে এটা হচ্ছে ওই যেগুলো আমরা একটু দেখি যে একটু হালকা সাদা সাদা টাইপের পাথর যেগুলো, সেগুলো হচ্ছে সেডিমেন্টারি রক। এই সেডিমেন্টারি রকের মধ্যে আছে লাইমস্টোন, তারপর হচ্ছে কোয়ার্টজাইট। এই দুটাই মেনলি সেডিমেন্টারি রক। কোয়ার্টজাইটটা আবার দেখতে সামান্য একটু লালচে টাইপের হয়। এবং ফাইনালি ফাইন অ্যাগ্রিগেট হিসেবে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এই স্যান্ডও একটা টাইপের সেডিমেন্টারি রক। মেনলি সেডিমেন্টারি রক যেগুলো, এইগুলা আমরা আমাদের দেশের সেডিমেন্টারি রকগুলো জেনারেলি কালেক্ট করে থাকি হচ্ছে ওই নদী থেকে, বিভিন্ন নদী থেকে, বা ওই যে সিলেটে জাফলং বা এই সমস্ত জায়গায় যে সমস্ত পাথরগুলো দেখি সেগুলো হচ্ছে সেডিমেন্টারি রক। এগুলোও রোডের জন্য ভালো, এগুলোরও ক্রাশিং স্ট্রেন্থ আমাদের যে লিমিট আছে, আর এর যে ডিফাইন্ড লিমিট আছে সেই লিমিটের মধ্যে থাকে, এবং পাথরগুলো মোটামুটি ভালো পাথর। যেগুলো ইউজ করা হয় না সেগুলো হচ্ছে মেটামরফিক রক। এগুলো হচ্ছে খুব বেশি ভঙ্গুর, তাই এগুলো হচ্ছে রোডের জন্য ইউজ করা হয় না। আমরা সাধারণত ইউজ করে থাকি হচ্ছে ইগনিয়াস রক আর একটা হচ্ছে সেডিমেন্টারি রক। এরপরে বলতেছে ডিজায়ারেবল প্রপার্টিস অফ অ্যাগ্রিগেট। তো অ্যাগ্রিগেটের আসলে কি কি প্রপার্টিস, ডিজায়ারেবল প্রপার্টিস থাকা উচিত? প্রথমত যেটা বলতেছে সেটা হচ্ছে স্ট্রেংথ। অবশ্যই তার হেভি স্ট্রেংথ থাকতে হবে। কারণ কি, কারণ এই রোডের উপর দিয়ে যখন গাড়ি চলবে তার যদি স্ট্রেংথ কম হয় সেই রডটা ভেঙে যাবে। রক পাথর যখন আস্তে আস্তে ভাঙতে শুরু করে, ভাঙতে সেটা আস্তে আস্তে ছোট পার্টিকেলে পরিণত হতে থাকে। ছোট হইতে হইতে যখন যেটা খুবই সূক্ষ্ম ছোট হয়ে যায় বা বালির আকারে চলে আসে বা ধুলার আকারে চলে আসে, তখন রাস্তার চাকার সাথে সেই পাথরটা আস্তে আস্তে উঠে যেতে থাকে। এভাবে রোডের আসলে ডিউরেবিলিটিটা নষ্ট হয়ে যায়। এজন্য যে রকটা আমরা ইউজ করব তার প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে তার ভালো স্ট্রেংথ থাকতে হবে। সেকেন্ড যেটা বলতেছে সেটা হচ্ছে হার্ডনেস। হার্ডনেস মানে হচ্ছে এই যে যে রোডের উপর দিয়ে যে গাড়ির চাকা যাবে তার সাথে ফ্রিকশনে যাতে পাথরটার সারফেস ক্ষয় হয়ে উঠে না যায়, এটাই বলতেছে হার্ডনেস। তো হার্ডনেসটা সিমুলেট করার জন্য আমরা লস অ্যাঞ্জেলাস অ্যাব্রেশন ভ্যালু টেস্ট করি। আপনারা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সেকশনাল যখন করছেন তখন লস অ্যাঞ্জেলাস টেস্ট করছেন। সো রোডের জন্য যে সমস্ত অ্যাগ্রিগেট ইউজ করা হয় সেই ক্ষেত্রে সেই সমস্ত অ্যাগ্রিগেটের ক্ষেত্রে লস অ্যাঞ্জেলাস টেস্ট করতে হয় এবং তার ভ্যালুটা দেখতে হয়। এখানে যদিও বলা আছে মাস্ট নট মোর দেন 35, তবে আমরা সাধারণত 30% লিমিট ধরি। 30%-এর বেশি যদি চলে যায়, এ লেভেলে যদি 30%-এর বেশি হয়ে যায় তাহলে বলা হয় যে পাথরটা আসলে রোডের জন্য সুইটেবল না, ভালো বা ভালো কোয়ালিটির মেটেরিয়ালস না। এরপর হচ্ছে টাফনেস। টাফনেস মানে হচ্ছে রোডের উপরে যদি ইম্প্যাক্ট লোড পড়ে তাহলে পাথরটা ভেঙে যাবে কিনা, বা ভেঙে যাওয়ার এগেনস্টে তার স্ট্রেংথ কেমন। কথা আসতে পারে যে রোডের উপরে আসলে ইম্প্যাক্ট ফোর্স কিভাবে আসবে। ইম্প্যাক্ট ফোর্স মানে খুব সামান্য সময়ের জন্য খুব বেশি পরিমাণে লোড কাজ করে। যেমন হাতুড়ি দিয়ে যদি কোনো একটা জায়গায় সরিয়ে আপনি বাড়ি দেন, এই যে ফোর্সটা এটা হচ্ছে একটা ইম্প্যাক্ট ফোর্স। আমাদের মাথায় আসতে পারে যে আসলে রোডের উপরে তো গাড়িগুলো একদম ইউনিফর্মলি স্মুথলি চলে যায়, তবে সেখানে আসলে ইম্প্যাক্ট ফোর্সটা কখন আসে? ইম্প্যাক্ট ফোর্সটা আসে যখন একটা গাড়ি হেভি স্পিডে চলতে চলতে হঠাৎ করে ব্রেক করে। তো যখন একটা গাড়ি হেভি স্পিডে চলতেছে, আপনারা বেসিক ফিজিক্স পড়ে আসছেন, আপনারা ভরবেগ বলে একটা কথা পড়ে আসছেন। ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তো যখন ধরেন সাপোজ 1000 কেজির একটা গাড়ি 100 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে, তার মানে কি তার একটা ভর এবং বেগকে গুণ করলে আমরা একটা ভর বেগের ভ্যালু পাবো। হঠাৎ করে যখন সে ব্রেক করে একটা জায়গায় থামতেছে তখন কি হচ্ছে, হঠাৎ করে ভর বেগটা শূন্যে চলে আসতেছে। তো এই যে মানে আমরা তো এনার্জির কনজারভেটিভ ল যেটা বলি যে শক্তি সংরক্ষণশীলতা নীতি, সেটা বলে কোনো শক্তি আসলে সৃষ্টিও হয় না বিনাশও হয় না। তাহলে এই যে ভরবেগ, এই যে এনার্জিটা ছিল, সেটা কি হয়, সেটা ইম্প্যাক্ট ফোর্স আকারে রাস্তার উপরে কাজ করে। তো সেখানে যদি পাথর, যে পাথরগুলো ইউজ করা হইতেছে সেগুলো যদি টাফনেস কম থাকে তাহলে সেক্ষেত্রে সে পাথরগুলো ভেঙে যেতে পারে। এরপর হচ্ছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি মানে হচ্ছে বিভিন্ন ওয়েদারিং ইফেক্ট। ওয়েদারিং ইফেক্ট মানে হচ্ছে ধরেন বাংলাদেশের জন্য হইতে পারে বৃষ্টিপাত, খরা, বা অতিবৃষ্টি বা অতিরোধ। বাইরের দেশের জন্য হইতে পারে স্নোফল। এই সমস্ত ওয়েদারিং ইফেক্টের কারণে কিছু কিছু পাথর ভেঙে যায়। তো এই যেগুলো মানে গুড ডিউরেবল পাথর যেগুলো বলা হয় সেগুলো এই সমস্ত ওয়েদারিং ইফেক্টটা সহ্য করতে পারে। এটা আমরা আসলে কিভাবে বুঝতে পারি যে পাথর ভেঙে যায়? আমরা যদি এই মানে মাটির সরি, যে বিভিন্ন পাথরগুলো আছে, পাথর বা পাহাড়গুলো আছে, পাহাড়গুলোর কথা যদি চিন্তা করি, এই পাহাড়ে আস্তে আস্তে পাথর ক্ষয় হয় কিভাবে?
এই বিভিন্ন হচ্ছে ওয়েদারিং ইফেক্ট, ঝড় বৃষ্টি, তারপরে অতিবৃষ্টি, তারপরে অ্যাসিড বৃষ্টি, এই সমস্ত কারণে আস্তে আস্তে আমাদের যে এগ্রিগেট গুলো আছে বা পাথরগুলো আছে এগুলো আস্তে আস্তে ক্ষয় হতে পারে। এই জন্য পাথরের ডিউরেবিলিটি প্রপার্টিসটা ইম্পর্টেন্ট। যে ডিউরেবিলিটি ডিপেন্ড করে ডিফাইন করে যে একটা পাথর কতদিন পর্যন্ত এই সমস্ত ওয়েদারিং ইফেক্টে টিকে থাকতে পারবে। এরপর আছে শেপ, যে একটা পাথরের শেপ কেমন, শেপটাও খুবই ইম্পর্টেন্ট। যেমন পাথরের যদি আমি জেনারেল শেপ কিছু বলি, একটা হইতে পারে সেটা রাউন্ডেড শেপ, একটা হইতে পারে অ্যাঙ্গুলার শেপ। তো রাস্তার জন্য যে সমস্ত পাথর ইউজ করা হয় সেই সমস্ত পাথরকে অবশ্যই অ্যাঙ্গুলার শেপ হইতে হয়। অ্যাঙ্গুলার শেপ হওয়ার কারণ, কারণ এই অ্যাঙ্গুলার শেপের পাথরগুলো যখন কম্প্যাক্ট করা হয় বা এটা দিয়ে যখন বিটুমিনাস কংক্রিট তৈরি করা হয় বা বেজে ইউজ করা হয়, এই একটা একটা অ্যাঙ্গুলার শেপের সাথে আরেকটা অ্যাঙ্গুলার শেপের পাথরের ইন্টারলকিংটা ভালো হয়, তাদের মধ্যে বন্ডিংটা ভালো হয়। যদি পুরোপুরি রাউন্ডেড পাথর ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বন্ডিংটা খারাপ আসে। সে পাথরটা কম্প্যাক্ট করার সময় তাদের মধ্যে মানে একটা পাথরের সাথে আরেকটা পাথরের ফ্রিকশনটা কম হয়, কিন্তু এই যখন অ্যাঙ্গুলার পাথর ইউজ করা হয় তাদের মধ্যে ইন্টারলকিংটা বেটার হয়। এরপরে যেটা সেটা হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন। যে পাথর যদি খুব বেশি পরিমাণে পানি শোষণ করে নেয় তাহলে সেই পাথরটা খারাপ পাথর, কারণ সেই পানিটা আস্তে আস্তে তার মধ্যে আহ, তার ডিউরেবিলিটিটা নষ্ট করে ফেলে। তাই বলা হয় যে ওয়াটার অ্যাবজর্পশন একটা পাথরের 16% থেকে বেশি হইতে পারবে না। এরপরে বলতেছে অ্যাডিশন অফ উইথ বিটুমিন, এটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা পাথর বিটুমিনের সাথে কত ভালোভাবে আসলে বন্ড তৈরি করতে পারতেছে। যেমন একটা কিছু পাথর আছে যেগুলো হচ্ছে তার সারফেসটা হচ্ছে একদম পলিশড সারফেস, একদম মানে স্মুথ সারফেস, একদম পিসিল সারফেস। এই সমস্ত সারফেসে বিটুমিনটা মানে আটকায় থাকে না, বিটুমিনটা এই সমস্ত ক্ষেত্রে তাদের বিটুমিন কোটিংটা খারাপ হয়। তাই পাথর যখন চুজ করা হয় তখন দেখা হয় যে তাদের সারফেসটা যাতে রাফ সারফেস হয়, রাফ সারফেস হলে সে বিটুমিনটাকে ধরে রাখতে পারে, বাইন্ডারটাকে ধরে রাখতে পারে। এগুলোই হচ্ছে পাথরের ডিজাইরেবল প্রপার্টিস। সো সাপোজ আপনাদেরকে যদি ডিজাইরেবল প্রপার্টিস লিখতে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে এইভাবেই মানে ডিফাইন করা লাগবে না, কিন্তু যাতে প্রপার্টিজের নামগুলো মনে থাকে যে কি কি প্রপার্টিস থাকতে হয়, স্ট্রেংথ, হার্ডনেস, টাফনেস, ডিউরেবিলিটি, শেপ, ওয়াটার অ্যাবসর্পশন, এই নামগুলো যাতে মনে থাকে যে এই পাথরের এই সমস্ত বৈশিষ্ট্য থাকতে হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পাথরের অ্যাঙ্গুলারিটি নাম্বার ক্যালকুলেশন। আমরা কিছুক্ষণ আগেই বললাম যে পাথর রাস্তার জন্য ভালো পাথর হচ্ছে যেগুলো অ্যাঙ্গুলার শেপের পাথর। অ্যাঙ্গুলার শেপের পাথরের ক্ষেত্রে আবার একটা অ্যাঙ্গুলারিটি নাম্বার ডিফাইন করতে হয় বা অ্যাঙ্গুলারিটি নাম্বার ডিটারমাইন করতে হয়। ডিটারমাইন করে দেখতে হয় যে পাথরটার অ্যাঙ্গুলারিটি নাম্বার কেমন বা অ্যাঙ্গুলারিটি নাম্বার কত। সো অ্যাঙ্গুলারিটি নাম্বারের এখানে একটা ছোট্ট প্রবলেম দেওয়া আছে, ছোট্ট একটা ফর্মুলা দিয়ে একটা ছোট্ট প্রবলেম দেওয়া আছে। অ্যাঙ্গুলারিটি নাম্বারের ফর্মুলা হচ্ছে এইটা। আপনারা এটা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সেশনাল 1 এও পড়ে আসছেন, সেম একই ফর্মুলা। 67 মাইনাস WA ডিভাইডেড বাই WW ইনটু GS ইনটু তাকে পার্সেন্টেজে করার জন্য 100 দ্বারা গুণ করা হয়। এখন এই 67 মাইনাস WA যেটা সেটা হচ্ছে ওয়েট অফ অ্যাগ্রিগেট ইন এয়ার, আর WW সেটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার, আর GS সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। অ্যাঙ্গুলারিটি টেস্ট যদি আপনাদের মনে থাকে একটা সিলিন্ডার নেওয়া হয়, একটা সিলিন্ডারটাকে পুরোপুরি পাথর দ্বারা কম্প্যাক্টেড অবস্থায় ফিল আপ করা হয়, ফিল আপ করার পরে তার ওয়েট নেওয়া হয়। ওয়েট নেওয়ার পরে যে সাপোজ টোটাল পাথরের ওয়েট একটা 10 কেজি, তো সেখান থেকে যদি আমরা সিলিন্ডারের ওয়েটটা বাদ দিই তাহলে তার মধ্যে কত কেজি পাথর আছে সেটাই হচ্ছে আমাদের WA। তারপরে সমস্ত পাথরগুলোকে ঢেলে ফেলে পুরো সিলিন্ডারটা পানি দ্বারা ফিল আপ করতে হয়। পানি দ্বারা ফিল আপ করার পরে সাপোজ পানি সহ ওয়েট একটা 7 কেজি, তো সেখান থেকে সিলিন্ডারের ওয়েট যদি 1 কেজি বাদ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পানির ওয়েট যেটা আসবে সেটাই হচ্ছে WW। আর GS সেটা হচ্ছে পাথরের স্পেসিফিক গ্র্যাভিটি। এটা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সেকশনালে শিখছেন। সেই স্পেসিফিক গ্র্যাভিটি ভ্যালুটা যদি দেওয়া থাকে, এই ভ্যালু তিনটা ভ্যালু থেকে আমরা অ্যাঙ্গুলারিটি নাম্বার ক্যালকুলেশন করতে পারি। তো সেরকমই একটা প্রবলেম এখানে দেওয়া আছে যে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলারিটি নাম্বার অফ দ্য অ্যাগ্রিগেট স্যাম্পল ফর দ্য ফলোইং ডাটা। এখানে বলতেছে রিলেটিভ ডেনসিটি অফ অ্যাগ্রিগেট, রিলেটিভ ডেনসিটি মানে হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 2.8। মাস অফ সিলিন্ডার উইথ কম্প্যাক্টেড অ্যাগ্রিগেট, তার মানে হচ্ছে সিলিন্ডার সহ অ্যাগ্রিগেটের ওয়েট 5.15 কেজি। মাস অফ ওয়াটার রিকোয়ার্ড টু ফিল দ্য সিলিন্ডার, এখন সিলিন্ডার সহ পানির ওয়েট হচ্ছে 2.5 কেজি। শেষে বলা আছে সিলিন্ডারের ওয়েট হচ্ছে 1.1 কেজি। তাহলে যদি আমরা এখন এই প্রবলেমটা সলিউশন করতে চাই, ও সরি, এখানে পানির ওয়েটটা সিলিন্ডার সহ না, এখানে শুধু বলা আছে ওয়াটার রিকোয়ার্ড টু ফিল দ্য সিলিন্ডার, তার মানে এই সিলিন্ডারটা ফিল আপ করতে পানির প্রয়োজন হচ্ছে 2.5 কেজি। এই প্রবলেমটা যদি আমরা সলিউশন করতে চাই, 67 মাইনাস WA মানে হচ্ছে অ্যাগ্রিগেটের ওয়েট। অ্যাগ্রিগেটের ওয়েট হচ্ছে এখানে সিলিন্ডার সহ ওয়েট ছিল 5.15 কেজি, আর সিলিন্ডারের ওয়েট দেওয়া আছে 1.1 কেজি, তো সেটা বিয়োগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে WA। আর ওয়াটারের ওয়েট দেওয়া আছে 2.5 কেজি, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 2.8, পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যাঙ্গুলারিটি নাম্বার আসছে হচ্ছে 9.4।
অ্যাঙ্গুলারিটি নাম্বারটাকে আবার রাউন্ডিং করতে হয়, তার নিয়ারেস্ট হোল নাম্বারে রাউন্ডিং করতে হয়। তো 9.4টাকে আমরা আইদার 10 করতে পারি অথবা 9 করতে পারি। 10 কখন করি, আমাদের রাউন্ডিং যে ল আছে, ফর্মুলা আছে, সেটা বলে যদি 9.5 বা তার থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আপার রাউন্ডিং করতে পারি। যেহেতু এখানে 9.4 আছে তাহলে সেটাকে আমরা লোয়ার রাউন্ডিং করব। লোয়ার রাউন্ডিং করে আমাদের অ্যাঙ্গুলারিটির নাম্বার হচ্ছে 9। সেটা হচ্ছে ছোট্ট একটা প্রবলেম। সেরকম এরকম ছোটখাটো প্রবলেম আসতে পারে, আসলে 2 মার্কসের জন্য ছোটখাটো এরকম প্রবলেম আসতে পারে, জাস্ট ছোট্ট একটা ফর্মুলা দিয়ে ছোট্ট একটা ক্যালকুলেশন। এখানে কারো কোনো অসুবিধা আছে? যেটা করাইলাম সেখানে কারো কোনো অসুবিধা আছে? ক্লাসে ইন্টারেক্টিভ থাকতে হবে। না স্যার, এটা পারা যাবে। ক্লাসে ইন্টারেক্টিভ থাকতে হবে। আমি কিন্তু ক্লাস রেকর্ডিং দেওয়ার একটা মানে প্রধান শর্তই বলে দিয়েছিলাম ক্লাসে ইন্টারেক্টিভ থাকা। আচ্ছা, অ্যাগ্রিগেটের প্রপার্টিজ বা অ্যাগ্রিগেটের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের এতটুকুই ছিল। এরপরে আমরা যখন আসবো তখন আমরা এখন সারফেসে চলে আসছি। একদম নিচের থেকে শুরু করছিলাম, নিচে ছিল মাটি, মাটিটা শিখছি, এরপরে অ্যাগ্রিগেট শিখছি যে অ্যাগ্রিগেট কেমন হইতে হবে সেগুলো এখানে শিখছি। এখন আমরা আসছি হচ্ছে একদম সারফেসে যেটা থাকে বিটুমিনাস কংক্রিট। সাপোজ যদি আমি ফ্লেক্সিবল পেভমেন্টের কথা চিন্তা করি তাহলে তার সারফেসে থাকে হচ্ছে কি পাথর এবং বিটুমিনের একটা কংক্রিট। তো পাথরের বৈশিষ্ট্য কি হইতে হবে সেটা তো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। এখন আসতেছে বিটুমিনের বৈশিষ্ট্য আসলে কেমন হইতে হবে বা বিটুমিনটা কি। এখানে বিটুমিন সম্পর্কে কিছু কথা লেখা আছে। প্রথমত বিটুমিনাস বা ফ্লেক্সিবল পেভমেন্টে যেটা বাইন্ডার হিসেবে কাজ করে সেটাই হচ্ছে বিটুমিন। সেটা মোটামুটি আমরা যদি খালি চোখে দেখি এটা হচ্ছে একটা মোটামুটি কালো বর্ণের সেমি ভিসকাস একটা লিকুইড, যেটা হচ্ছে হাই টেম্পারেচারে সেটা তার ভিসকোসিটি বা লিকুইড ধর্ম প্রদর্শন করে। আর লো টেম্পারেচারে বা স্বাভাবিক টেম্পারেচারে বা ঠান্ডা অবস্থায় সেটা সাধারণত সলিড বা সেমি সলিড আকারে থাকে। এটাকে সাধারণত আমরা যখন ইউজ করি তখন আমরা কি করি, এটা হিট দিয়ে সেটাকে লিকুইড ফর্মে নিয়ে যাই, তারপরে তার বাইন্ডিং প্রপার্টিসটা শো করে এবং সেটাকে আমরা পাথরের সাথে মিক্স করে তারপরে রোডের ক্ষেত্রে আমরা সেটাকে কাস্টিং করি। এখানে বিটুমিন সম্পর্কে, বিটুমিনের ডেফিনেশন সম্পর্কে যে এএসটিএম এর বিটুমিনকে কি বলতেছে বা বিটুমিনাস ম্যাটেরিয়াল হিসেবে কি মানে বিটুমিনাস ম্যাটেরিয়ালের ডেফিনেশন কি আছে, এরকম কিছু ডেফিনেশন দেওয়া আছে। এই ডেফিনেশনগুলো নিজেরাই পড়ে নিন, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে সোর্সেস অফ বিটুমিন এবং ম্যানুফ্যাকচার অফ বিটুমিন। এটা সিভিল ইঞ্জিনিয়ারদের জানা উচিত, এটা ইম্পর্টেন্ট। এই বিটুমিনটাকে আবার আমেরিকান টার্মিনোলজিতে বলা হয় বিটুমিন এবং অ্যাসফল্ট একই টার্ম বলা হয়। যে বিটুমিন ব্রিটিশ আর আমেরিকান যে দুইটা মানে আছে অ্যাকসেন্ট আছে, তারা বলে ওই বিটুমিন এবং অ্যাসফল্ট এটা কমনলি একটা নামেই বলতেছে এবং সেটাকে বলতেছে হচ্ছে অনেক ক্ষেত্রে এটা দেখা যায় অনেক বইয়ে লেখা থাকে বিটুমিন, অনেক ক্ষেত্রে লেখা থাকে অ্যাসফল্ট, মানে দুইটাকেই সেম জিনিসই রিপ্রেজেন্ট করা হয়। তবে একদম মানে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ যদি চিন্তা করা হয় তাহলে এদের মধ্যে কিছু বেসিক মানে পার্থক্য থাকে। বেসিক পার্থক্য যেটা সেটা হচ্ছে বিটুমিন, যেটা সেটা হচ্ছে একদম পিওর বিটুমিন, মানে একদম আমরা রোডে যেটা ইউজ করি তার 100% বিটুমিন এবং এর মধ্যে মানে এটা ফুল তার বাইন্ডিং প্রপার্টিজ আছে, অন্য কোনো কিছু মিক্স আকারে নাই। আর অ্যাসফল্ট যেটা, অ্যাসফল্ট হচ্ছে অনেকটা হচ্ছে ক্রুড পেট্রোলিয়ামের মতো। যেমন আমরা ওই যে ডিজেল অকটেন হাবিজাবি বানাই, এই অ্যাসফল্টের সাথে কিছু ইনার্ট ম্যাটেরিয়ালস থাকতে পারে। ইনার্ট ম্যাটেরিয়ালস মানে হচ্ছে কিছু পরিমাণ ওই অকটেন বা ডিজেল বা কেরোসিন মিক্স আকারে থাকতে পারে, এদের মিক্সারটাকে বলা হয় হচ্ছে অ্যাসফল্ট। ক্রুড পেট্রোলিয়াম জাস্ট কিছু মানে অল্প কিছুটা রিফাইন করলে যেটা আসে সেটাই নিচে জমা থাকে, সেটাই হচ্ছে অ্যাসফল্ট। এই অ্যাসফল্ট থেকে আবার মানে রিফাইন করে করে সেক্ষেত্রে বিটুমিন তৈরি করা যায়। বিটুমিন বা অ্যাসফল্টের সোর্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যাচারাল সোর্স আর একটা হচ্ছে পেট্রোলিয়াম অ্যাসফল্ট। ন্যাচারাল সোর্স যেটা, ন্যাচারাল সোর্স হচ্ছে আমেরিকা এবং ভেনিজুয়েলার কিছু লেক আছে। এই লেকে সরাসরি এরকম বিটুমিন মানে অ্যাসফল্ট উঠে মাটির নিচ থেকে, ওই লেক থেকে সরাসরি হচ্ছে অ্যাসফল্ট উঠে। পুরা লেক যেমন আমরা দেখি যে পানির লেক, ওই লেকটা হচ্ছে অ্যাসফল্টের লেক। এটা হচ্ছে আমেরিকাতে একটা আছে, ভেনেজুয়েলাতে একটা আছে। এই যে ন্যাচারাল যে অ্যাসফল্ট, এইগুলো মানে সরাসরি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাসফল্ট। আর পেট্রোলিয়াম অ্যাসফল্ট যেটা সেটা হচ্ছে সরাসরি পাবো না আমরা, যে ক্রুড ক্রুড অয়েল আছে বা ক্রুড পেট্রোলিয়াম আছে, এই ক্রুড পেট্রোলিয়াম যখন ক্রুড পেট্রোলিয়ামকে ডিস্টিলেশন করা হয়, ডিস্টিলেশন করে সেখান থেকে পেট্রোল অকটেন ডিজেল বানানো হয়, এই সব কিছু বানানোর পরে একদম নিচে বাই প্রোডাক্ট হিসেবে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে অ্যাসফল্ট। এই যে এই মানে ম্যানুফ্যাকচারিং পদ্ধতিতে যেটা বানানো হয় সেটা হচ্ছে পেট্রোলিয়াম অ্যাসফল্ট, আর সরাসরি লেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ন্যাচারাল অ্যাসফল্ট বা রক অ্যাসফল্ট। তবে এই ন্যাচারাল অ্যাসফল্টের যে পার্সেন্টেজ খুবই কম। সারা পৃথিবীতে সাধারণত যে সমস্ত অ্যাসফল্ট ইউজ করা হয় সেটা হচ্ছে রিফাইনারি থেকে যে অ্যাসফল্টটা আসে এটা ইউজ করা হয়, পেট্রোলিয়াম অ্যাসফল্টটা ইউজ করা হয়। এরপর আসতেছে ম্যানুফ্যাকচার অফ বিটুমিন, যে বিটুমিন কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়।
দুইটা মেথড আছে, একটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং আমরা যে বিটুমিন ইউজ করি সেটা আসে এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন থেকে। আর আরেকটা আছে হচ্ছে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, এটা হচ্ছে খারাপ মেথড, এখান থেকে কোনো ভিটামিন আসলে পাওয়া যায় না, ভিটামিন পাওয়া যায় না, বা যে ভিটামিনটা পাওয়া যায় এটা হচ্ছে ডিউরেবল হয় না, কিছুদিন পরে এটা ক্র্যাক করে ফেলে। তো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন যেটা, সেটার এখানে একটা মোটামুটি ফিগার দেওয়া আছে। এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশনটাই আমরা সারা পৃথিবীর এখন আসলে যে যুদ্ধ টুদ্ধ লেগে আছে এই পুরো যে তেলের কারণে, এই যে মানে তেল রিফাইন করার যে প্রসেস সেটাই হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। যে প্রথমে শুধু ক্রুড অয়েল দেওয়া হয়, ক্রুড অয়েল থেকে ক্রুড অয়েলের উপরে ডিপেন্ড করে তার বিভিন্ন যে হেভিয়ার ফ্র্যাকশন আছে, যেমন সব থেকে সব যেটা মানে পাতলা বা হালকা ক্রুড অয়েলের মধ্যে বা ক্রুড পেট্রোলিয়ামের মধ্যে এরকম এই গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল, লুব্রিকেটিং অয়েল, বিটুমিন সবকিছু মিক্স আকারে থাকে। এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে কি করা হয়, এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের বাংলা কথা হচ্ছে আংশিক পাতন। আংশিক পাতনে কি করা হয়, তাদের যে ইভাপোরেটিং বা বাষ্প ভবন, বাষ্প পয়েন্ট, সে বাষ্প পয়েন্টে হিট দেওয়া হয়, হিট দিয়ে দিয়ে এই ম্যাটেরিয়ালস গুলোকে সেপারেট করা হয়, আলাদা করা হয়। সব থেকে পাতলা ক্রুড পেট্রোলিয়ামের মধ্যে যদি বলি, সব থেকে পাতলা হচ্ছে গ্যাসোলিন। এই গ্যাসোলিনের মধ্যে আছে হচ্ছে এই পেট্রোল, অকটেন এগুলা। তো সেটা হচ্ছে সব থেকে পাতলা, এটা সবার আগে আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়। এটার পদ্ধতিটা হচ্ছে এখানে ক্রুড অয়েল থাকবে, এখান থেকে নিচের থেকে অনেক হিট দিতে হবে, হিট দিলে কি বাষ্প মানে বাষ্প হবে, সেই বাষ্প সব থেকে মানে যে হালকা যে লাইট যে ফ্র্যাকশন, লাইট ফ্র্যাকশনটাই হচ্ছে পেট্রোল অকটেন। তো সেটা সবার আগে এখান থেকে এই বাষ্পটার মধ্যে দিয়ে যাবে, গিয়ে এইখানে বাষ্পটা আবার ঠান্ডা হবে, এখানে বাষ্পটা আবার ঠান্ডা হবে, কুলিং হবে, কুলিং হলে কি হবে, এই যে বাষ্প যে ভাবটা ছিল সেই ভাবটা আবার তরলীভূত হবে, তরলীভূত হয়ে এখানে পেট্রোল, অকটেন এটা পাওয়া যায়। এর থেকে যেটা সামান্য একটু ভারী সেটা হচ্ছে কেরোসিন। তো এরপরের যে ফ্রিকশন সে যেটা এর একটু ভারী, যে বাষ্পটা আরেকটু ভারী, সেটা এইভাবে যাবে, এখানে গিয়ে আবার এখানে ঠান্ডা হয়ে সেখান থেকে কেরোসিন তৈরি হবে। তার থেকে ভারী হচ্ছে ডিজেল অয়েল, ডিজেলের পরে হচ্ছে লাইট লুব্রিকেটিং অয়েল আর হেভি লুব্রিকেটিং, এগুলো হচ্ছে ইঞ্জিন অয়েল, যেগুলোকে আমরা বলি আসলে ওই যে বিভিন্ন কোম্পানি আছে যেমন মোবেল বা এরকম কয়েকটা কোম্পানি আছে, সেগুলো হচ্ছে ইঞ্জিনে ইউজ করা হয় লুব্রিকেটিং অয়েল। এবং সমস্ত প্রসেস শেষে একদম নিচে যেটা কালো সেমি সলিড ভিসকাস ম্যাটেরিয়াল পড়ে থাকে সেটাই হচ্ছে বিটুমিন। এই পদ্ধতিতে এই সারা পৃথিবীতে আসলে বিটুমিন প্রস্তুত করা হয় এবং এই বিটুমিনটাই ইউজ করা হয়। সেকেন্ড যে পদ্ধতি সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন। ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনে কি করা হয়, এই ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনে মানে এখানে যেমন আমরা আংশিক পাতন দেখলাম, এখানে হচ্ছে ধ্বংসাত্মক পাতন করা হয়। এখানে কি করা হয়, এখানে মানে খুব বেশি পরিমাণে টেম্পারেচার এবং প্রেসার দেওয়া হয়, প্রেসার দিয়ে এই যে ক্রুড অয়েলটা আছে তার ভিতরের কেমিক্যাল চেঞ্জ করা হয়, কেমিক্যালি চেঞ্জ করে দিয়ে এখান থেকে এই ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশনটা তখনই ঘটানো হয় যখন আমি শুধু এই মোটর অয়েল বেশি পাইতে চাই এবং বিটুমিন কম পাইতে চাই। অর্থাৎ ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করলে এই আংশিক পাতনের থেকে বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের তুলনায় আমরা এই পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল এইগুলা বেশি পাবো, কিন্তু এই বিটুমিনের পার্সেন্টেজটা কমে যাবে। যখন মানে আমাদের এই তেলগুলা বেশি প্রয়োজন হয়, বেশি প্রয়োজন হবে, তখন ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করা হয়। ক্রুড অয়েলটা ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করলে এই সমস্ত ফ্র্যাকশনের পার্সেন্টেজটা বেশি হয়, বিটুমিনের পার্সেন্টেজটা কম হয়, এবং কম হওয়ার পরেও এই যে বিটুমিনটা পাবো সেই বিটুমিনটা প্রপার্টিজ ভালো আসে না, এই ভিটামিনটা ডিউরেবল হয় না। কেন ডিউরেবল হয় না, আমরা যে ভিটামিনগুলো রোডে ইউজ করি সমস্ত ভিটামিনের মধ্যে কিছু সামান্য কিছু পরিমাণ এই সমস্ত এই পেট্রোল, কেরোসিন, ডিজেল এইগুলা সামান্য কিছু পরিমাণে থাকে, এইগুলা থাকার কারণে ভিটামিনটা ডিউরেবল হয়। যদি কোনো ভিটামিনের মধ্যে এগুলো একদম 0% থাকে তাহলে সেই ভিটামিনটা কিছুদিন পরেই খুব শক্ত হয়ে যায়, খুব ভঙ্গুর হয়ে যায়। ভিটামিনের ধর্ম কি? ভিটামিনের ধর্ম হচ্ছে, সাপোজ আমরা যদি ভিটামিন আছে একটা রাস্তার কথা বলি, এটা দেখা যাচ্ছে গরমকালে কি হয়, গরমকালে এটা আস্তে আস্তে একটু ফ্লেক্সিবিলিটি প্রদর্শন করে, কিন্তু যদি এই ফ্র্যাকশন গুলো না থাকে তাহলে এটা একদম বেশি শক্ত ভঙ্গুর হয়ে যাবে, তখন লোড পড়লে এটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে। তো আমরা দেখলাম যে ভিটামিন ম্যানুফ্যাকচারিং প্রসেস, দুইটা প্রসেস, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এবং এটাই বেশি ইউজ করা হয় সারা পৃথিবীতে, মোটামুটি এটাই ইউজ করা হয়। আর ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন এটা মানে ভিটামিনের জন্য খারাপ, যদিও এখান থেকে মোটর অয়েল বেশি পাওয়া যায়, মোটর অয়েল বেশি পাওয়া যায়, তবে এটা ভিটামিন প্রোডাকশনের জন্য এই পদ্ধতিটা খারাপ পদ্ধতি। এখন আসতেছে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম অফ ভিটামিন। ভিটামিন আসলে কি কি ফর্মে আমরা পাই, একটা হচ্ছে স্ট্রেট রান ভিটামিন, যেটা আমরা মানে এটা ইউজ করি সাধারণত, সেটা ইউজ করি, সেটা হচ্ছে স্ট্রেট রান ভিটামিন। এরপর আছে এয়ার ব্লোন ভিটামিন, এয়ার ব্লোন ভিটামিনের উপরে এর মানে এর মধ্যে সহজ কথায় হট এয়ার ব্লো করা হয়, ভিটামিনের যে সারফেসটা আছে এর উপর দিয়ে হট এয়ার ব্লো করা হয়, হট এয়ার ব্লো করে দিয়ে ব্লো করে এটার প্রপার্টিজ কিছুটা চেঞ্জ করা হয়। এই এয়ার ব্লোন ব্লোন ভিটামিন যেটা দেখতেছি এটা সাধারণত ওয়াটার প্রুফিং
ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয় এবং এই যে স্ট্যাটার্ন বিটুমিনের থেকে এটা আরো বেশি পাতলা হয় এবং এটা সাধারণত এই রিজিড পেভমেন্টের যে দুটো জয়েন্ট ফিলার বা ওয়াটারপ্রুফিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। এরপর আছে কাটব্যাক বিটুমিন। কাটব্যাক বিটুমিনটা হচ্ছে সহজ কথায় যদি আমি বলি, বিটুমিনের সাথে এই যে আমরা মোটর অয়েল দেখলাম, এইগুলার একটা পার্সেন্টেজের মিক্সার। বিটুমিনের সাথে আইদার পেট্রোল, কেরোসিন অথবা ডিজেল, এই তিনটার মিক্সারকে বলা হয় কাটব্যাক বিটুমিন। কাটব্যাক বিটুমিন অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে যে সিল কোড, প্রাইম কোড, ট্যাগ কোড, এইগুলো দেওয়ার সময় কাটব্যাক বিটুমিন ইউজ করা হয়। কাটব্যাক বিটুমিনের আবার তিনটা টাইপ আছে। এটা হচ্ছে র্যাপিড কিউরিং, যেটার সাথে পেট্রোল মিক্স করা হয়, পেট্রোল বা অকটেন, সেটা হচ্ছে র্যাপিড কিউরিং। মিডিয়াম কিউরিং, যেটার সাথে কেরোসিন মিক্স করা হয়। আর স্লো কিউরিং, যেটার সাথে ওই ডিজেল মিক্স করা হয়, সেটা হচ্ছে স্লো কিউরিং কাটব্যাক বিটুমিন। এরপরে বিটুমিন ইমালশন, এটাও ইউজ করা হয় যখন ওই যে সিল কোড, প্রাইম কোড, ট্যাগ কোড। বিটুমিন ইমালশনটা হচ্ছে সহজ কথায় বিটুমিনের সাথে পানি মিক্স করা, পানি এবং তার সাথে কিছু ইমালসিফাইং এজেন্ট। বিটুমিন একটা সার্টেন পার্সেন্টেজের পানি এবং তার সাথে ইমালসিফাইং এজেন্ট, এই তিনটা দিয়ে একটা মিক্সিং করা হয়। মিক্স করে এই মোটামুটি হচ্ছে রঙের মতো, পেইন্টের মতো বানানো হয়, যাতে এটা দিয়ে আমরা ওই ট্যাগ কোড, প্রাইম কোড বা যদি যে সমস্ত রাস্তা সার্ফেসে যে সমস্ত ছোট ছোট ক্র্যাক দেখা যায়, এই সমস্ত ক্র্যাক গুলোকে ফিল আপ করার জন্য বিটুমিন ইমালশনটা ইউজ করা হয়। এরপর আছে টার। টারটা মানে হচ্ছে সহজ কথায় যদি আমরা বলি, বাংলায় আমরা যেটা বলি হচ্ছে আলকাতরা। আলকাতরাটা হচ্ছে টার। এটা হচ্ছে অনেক আগে, অনেক প্রাচীনকালে রোড তৈরির ক্ষেত্রেও টারটা ইউজ করা হইতো। তো টারের আসলে খুব একটা বেশি বাইন্ডিং প্রপার্টিস বা ক্যাপাবিলিটি নেই এবং টার এখন কোনোভাবেই রাস্তার বাইন্ডিং মেটেরিয়ালস হিসেবে টার ইউজ করা হয় না। তো অনেক ক্ষেত্রে বাংলাদেশে যে সমস্যাটা হয়, বাংলাদেশে তো আসলে করাপশনের পরিমাণটা একটু বেশি হয়। ওরা কি করে, বিটুমিনের সাথে বিটুমিনের কষ্ট কমানোর জন্য কিছু পরিমাণে টার কি মিক্স করে দেয়। মিক্স করে দিলে এটা মানে খুবই খারাপ একটা বিটুমিন তৈরি হয়, বাইন্ডিং প্রপার্টিসটা কমে যায়। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে কয়েক বছর আগে একটা নিউজ পেপারে দেখছিলাম, মানে সরাসরি না, নিউজ পেপারে দেখছিলাম যে একটা জায়গায় রোডে এরকম কনস্ট্রাক্ট করছে। এখন তাদের আসলে যারা এরকম কনস্ট্রাক্ট করছে তাদের ভাগ্য খারাপ, যে কনস্ট্রাক্ট করার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসছে। বৃষ্টি এসে পুরা একদম মানে হয়তো ২ ঘন্টা বা ৩ ঘন্টার পরে বৃষ্টি আসে। বৃষ্টি এসে পুরা ওই রাস্তার উপরে পানি আটকায় গেছে এবং পুরা পানিটা এরকম কালো হয়ে গেছে। তো এখান থেকে বোঝা যায় যে বিটুমিনটা ইউজ করছে সেই বিটুমিনটা আসলে ভালো কোয়ালিটির বিটুমিন ইউজ করে নাই। এটা হচ্ছে মাছে কিছু এরকম ভেজাল ইউজ করছে, যে কারণে এই ঘটনাটা ঘটছে। তো এখানে একটা টেবিল আছে যেখানে হচ্ছে বিটুমিন এবং টারের মধ্যে কিছু পার্থক্য বলা আছে, যে বিটুমিনের বৈশিষ্ট্য কেমন হবে, টারের বৈশিষ্ট্য কেমন হবে, সেরকম কিছু পার্থক্য বলা আছে। যেমন বিটুমিনটা হচ্ছে ডার্ক ব্রাউন টু ব্ল্যাক কালার, এটাও ডার্ক ব্রাউন টু ব্ল্যাক কালার। বিটুমিন তৈরি করা হয়েছে ক্রুড পেট্রোলিয়াম থেকে বা ক্রুড অয়েল থেকে। টার প্রডিউস করা হয়েছে কয়লা, কয়লা থেকে মানে কাঠ থেকে। কাঠের ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন করে টার তৈরি করা হয়। এখানে ফ্রি কার্বনের পরিমাণ কম থাকে, ফ্রি কার্বনের পরিমাণ বেশি থাকে, টক্সিসিটি কম থাকে বা বিটুমিনের তেমন কোনো বিষাক্ত মানে পদার্থ নাই, কিন্তু টার খুবই টক্সিক, এর টক্সিসিটিটা অনেক বেশি। তারপরে সেটিং টাইম কম, মানে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, এটার সেটিং টাইম বেশি, শক্ত হইতে চায় না। রোড কনস্ট্রাকশনের জন্য বেটার, এটা হচ্ছে জয়েন্ট ম্যাটেরিয়াল হিসেবে বেটার। অনেক সময় দেখবেন যদি দেখে থাকেন, গ্রামের দিকে দেখা যায় মেনলি যারা ওই ঘরের মানে স্ট্রাকচার দাঁড় করানোর জন্য বাঁশ বা কাঠ ইউজ করে, তারা অনেক সময় বাঁশ বা কাঠের উপরে এই তারের পাল কাপড়ের একটা প্রলেপ দিয়ে দেয়। এটা দিয়ে ওটা দেয় মেনলি হচ্ছে ভার্মিন বা পোকামাকড়ের অ্যাটাক যাতে না হয় এবং তার ভিতরে যাতে পানি না ঢোকে সেই জন্য দিয়ে থাকে। এরপর আছে বিটুমিনাস মিক্স। তো বিটুমিনাস মিক্স আমাদের এই চ্যাপ্টার থেকে তেমন কিছু পড়ার নাই, কারণ বিটুমিনাস মিক্স বলতে যে মার্শাল টেস্ট বোঝায়, যেটা আমরা মিডের আগে অলরেডি পড়ে আসছি। মার্শাল ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা মিডের আগে দেখাই দিয়েছিলাম। ফাইনালি আমাদের এই চ্যাপ্টার থেকে লাস্ট যে পেজটা আছে সেটা হচ্ছে, যদি আমরা আরসিসি রোড বানাই বা রিজিড পেভমেন্ট বানাই, তাহলে সেক্ষেত্রে তো বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করবো সিমেন্ট। তাহলে সেক্ষেত্রে সিমেন্টের আসলে প্রপার্টিস কি থাকা উচিত? সিমেন্টের প্রপার্টিস নিয়ে আপনারা একদম বিশদ পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে, এখানে সেই সমস্ত কথাই আছে। আরো সংক্ষেপে তো মানে নতুন কোনো কিছু নেই, সেখান থেকে সংক্ষেপে কিছুটা প্রপার্টিস লেখা আছে। সিমেন্টের আমরা কেমিক্যাল কম্পোজিশন বলি। সিমেন্টের মধ্যে কেমিক্যালি থাকে হচ্ছে লাইম, সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, জিপসাম। এটার বিভিন্ন পার্সেন্টেজ আকারে থাকে। এখানে একটা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে যে পার্সেন্টেজ, তার একটা অ্যাভারেজ পার্সেন্টেজ দেওয়া আছে। যেমন লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের পার্সেন্টেজ হচ্ছে 60 থেকে 67, অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে 63 এরকম। এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটু মাথায় রাখবেন যে সিমেন্টের মধ্যে আসলে কি কি থাকে। এরপরে হচ্ছে সিমেন্টের যে কম্পাউন্ড আকারে যেগুলো থাকে,
মানে কম্পাউন্ড, আর এগুলো তো আমরা দেখলাম যে একদম মৌলিক কি কি উপাদান থাকে। কম্পাউন্ড হিসেবে যেগুলো থাকে সেটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফিরেট। এগুলো ওই সব ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসেরই পড়াশোনা, কোনটার সংকেত কি কি। এখানে এগুলা মুখস্থ করার কোনো কিছু নাই, বা আমার এই কোর্সের আন্ডারে এগুলা মুখস্থ করার কোনো সিগনিফিকেন্সও নাই। জাস্ট আমার বইতে আছে, ম্যাটেরিয়ালসে আছে, তাই আমি সেই কিছুটা দেখাই দিতেছি। এখানে যে ৪ টা কম্পাউন্ড দেখলাম, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, কোনটার কাজ কি সেটাও এখানে লেখা আছে। এরপর আছে সিমেন্টের বিভিন্ন টাইপ। এগুলাও আপনারা ওই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়ে আসছেন যে কি কি টাইপের আসলে সিমেন্ট হইতে পারে। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, সালফেট রেজিস্টিং সিমেন্ট, কুইক সেটিং সিমেন্ট, লো হিট সিমেন্ট, বিভিন্ন টাইপ আছে। এগুলাও সেখানেই পড়ে আসছে। এখানে জাস্ট একবার করে ওভারভিউ দেওয়া। ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে সিমেন্টের টেস্ট। সিমেন্টের আসলে কি কি টেস্ট করা হয়। আপনারা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যে ল্যাবে সেখানে সিমেন্টের যে সমস্ত টেস্ট করছেন সেটা হচ্ছে কনসিস্টেন্সি টেস্ট করছেন, সেটিং টাইম টেস্ট করছেন, আর করছেন হচ্ছে স্ট্রেংথ টেস্ট করছেন, মর্টারের স্ট্রেংথ টেস্ট করছেন। আর কোনো টেস্ট করা হয়নি। নতুন করে আমাদের ল্যাবে আরো ২টা টেস্ট এখন করানো হয়। এখন যে সমস্ত ব্যাচ করতেছে তাদের হচ্ছে ফাইননেস টেস্ট এবং সাউন্ডনেস টেস্ট। এই ২টা টেস্টও করা হয়। বাকি যে ৩টা টেস্ট, টেনসাইল স্ট্রেংথ টেস্টও ওই সিলিন্ডার টেস্টের মধ্যে পড়ে যায়। বাকি যে ২টা টেস্ট, হিট অফ হাইড্রেশন টেস্ট এবং কেমিক্যাল কম্পোজিশন টেস্ট, এই ২টা টেস্ট আমাদের ল্যাবে নেয় এবং সাধারণত এই ২টা টেস্টের আসলে খুব একটা সিগনিফিকেন্সও নাই। বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে এই ২টা টেস্ট করানো হয় না। এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের ক্ষেত্রে থাকলেও থাকতে পারে। এই ২টা টেস্ট আমাদের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। মোটামুটি আমরা এই সমস্ত ভ্যালুগুলা থেকেই সিমেন্টের প্রপার্টিজ সম্পর্কে একটা আইডিয়া নিয়ে ফেলতে পারি। এইগুলো মোটামুটি সিমেন্ট এবং আমাদের পেভমেন্ট ম্যাটেরিয়ালস চ্যাপ্টারটা মেইনলি এই পর্যন্তই। এই চ্যাপ্টার থেকে মানে কি কি থাকতে পারে বা আসলে ইম্পর্টেন্ট কি কি আমি পুরোটা একটু ওভারভিউ বলে দিই। সেটা হচ্ছে এই সয়েল থেকে আমি ৩টা টপিক বলেই দিয়েছিলাম। লাস্ট ফ্রাইডেতে ৩টা টপিক পড়াইছি। সেখান থেকে একটা থাকবেই, সেখান থেকে একটা থাকেই। ছোটখাটো একটা ২ মার্কস বা ৩ মার্কসের প্রশ্ন থাকে। এই এত ডেফিনেশন অতগুলা বেশি ইম্পর্টেন্ট না। প্রপার্টিজ গুলা পড়বেন যে একটা ভালো সয়েলের কি কি প্রপার্টিজ থাকতে হবে এবং তারপরে সয়েল ক্লাসিফিকেশন। যে ক্যাসাগ্রান্ডে চার্টের মাধ্যমে সয়েল ক্লাসিফিকেশন, অ্যাস্ট্রো টিভিদের মাধ্যমে সয়েল ক্লাসিফিকেশন, আর এই সিভিআর ক্যালকুলেশন। সয়েলের জন্য এই ৩টা ইম্পর্টেন্ট। অ্যাগ্রিগেটের জন্য তার প্রপার্টিজ কি কি থাকা উচিত, একটা ভালো অ্যাগ্রিগেটের কি কি প্রপার্টিজ থাকা উচিত, এই পার্টটা ইম্পর্টেন্ট। এবং এই যে ছোট্ট একটা ম্যাথ, এটাও আসতে পারে ২ মার্কসের জন্য, ছোট্ট একটা ম্যাথও আসতে পারে। বিটুইনের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই বিটুইন ম্যানুফ্যাকচারিং প্রসেস, সোর্স অফ বিটুইন এবং বিটুইন ম্যানুফ্যাকচারিং প্রসেস, কি কি প্রসেসে বিটুইন ম্যানুফ্যাকচার করা হয়। আর তেমন কোনো কিছু নাই। সিমেন্ট থেকে নতুন কোনো কিছু নাই। সিমেন্ট থেকে কোনো প্রশ্ন থাকবে না, কারণ এটা আমার এই কোর্সের থেকেও ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আপনারা আরো ভালোভাবে শিখে আসছেন। সিমেন্টের টাইপস মানে টাইপ 1 সিমেন্ট, টাইপ 2 সিমেন্ট, এরকম ভাবে আরো ভালো ক্লাসিফিকেশন শিখে আসছেন। তো এখানে আমি আর এই জিনিসটা রিপিট করব না। সো এই ছিল আমাদের মোটামুটি পেভমেন্ট ম্যাটেরিয়ালস চ্যাপ্টার। সো ফাইনালি আমরা ২টা চ্যাপ্টার পড়লাম। প্রথমটা ছিল হচ্ছে পেভমেন্ট কম্পোনেন্ট আর এটা হচ্ছে পেভমেন্ট ম্যাটেরিয়ালস। তবে যে ২টা চ্যাপ্টার পড়লাম, ২টা চ্যাপ্টারই মোটামুটি একটু বোরিং চ্যাপ্টার, কারণ থিওরিটিক্যাল পার্ট বেশি। যদিও আমি এই চ্যাপ্টারটা ডিফাইন করেই দিলাম যে এই চ্যাপ্টারে একদম মানে ঢালাও মুখস্থ থিওরি আসার মতো তেমন কিছু নাই। যেগুলো আসবে সেগুলো ছোট ছোট ম্যাথ অথবা টেকনিক্যাল প্রশ্ন, যেমন এই সয়েল ক্লাসিফিকেশন বা টিভিদের মাধ্যমে সয়েল ক্লাসিফিকেশন, এগুলো হচ্ছে টেকনিক্যাল, এগুলো মুখস্থ করার কোনো কিছু নেই। তবে এরপরে যে চ্যাপ্টারগুলো আমরা পড়ব মেইনলি, এই এখন আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, এবং এরপরে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটা হচ্ছে ডিজাইন অফ রিজিড পেভমেন্ট। এই ২টা চ্যাপ্টারই হচ্ছে বলা যায় যে এই কোর্সের সবথেকে বেশি ইম্পর্টেন্ট ২টা চ্যাপ্টার। মানে আমাদের এই যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2 কোর্স, এই কোর্সের মেইন থিমটাই হচ্ছে রাস্তার ডিজাইন শেখা। রাস্তার ডিজাইন বাংলাদেশে বা সারা পৃথিবীতে আসলে ২ ধরনের রাস্তায় বানানো হয়। একটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট আর একটা হচ্ছে রিজিড পেভমেন্ট। তো আমরা এই যে চ্যাপ্টারটা শুরু করব এখানে আমরা ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইন শিখব, এবং এরপরে যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা আরসিসি বা রিজিড পেভমেন্টের ডিজাইন শিখব। তো অবশ্যই এই যে ২টা চ্যাপ্টার পড়াবো, এই ২টা চ্যাপ্টারে একটু ভালো করে মনোযোগ দিবেন, একটু ভালো ইম্পর্টেন্স দিবেন। এখান থেকে অবশ্যই পরীক্ষায় মার্কসও বেশি থাকবে। মোটামুটি আপনাদের যে ৫ সেট প্রশ্ন থাকে বা ৫০ মার্কের প্রশ্ন থাকে, সেখান থেকে দেখা যায় এই ২টা চ্যাপ্টার থেকে প্রায় ৩০ বা ৩৫ মার্কসের প্রশ্ন থাকে। বাকি যে চ্যাপ্টারগুলো আসে সেখান থেকে ১০ বা ১৫ মার্কসের প্রশ্ন থাকবে। এবং এখানে আমরা যে ডিজাইনগুলো শিখবো, যেহেতু ডিজাইন অবশ্যই এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্টই থাকবে। সো সেখান থেকে আসলে মুখস্থের পার্টটাও কম। তবে জিনিসটা খুব ভালো করে বুঝবেন, কারণ এটা হচ্ছে গতানুগতিক ম্যাথমেটিক্যাল পার্ট না,
অর্থাৎ গতানুগতিক জাস্ট সূত্র বসাবেন আর ভ্যালু চলে আসবে। এই রাস্তার ডিজাইনটা এমন না, রাস্তার ডিজাইন হচ্ছে মেকানিস্টিক এম্পিরিক্যাল মেথড, অর্থাৎ এখানে সূত্র ইউজ করতে হবে, আবার প্রচুর গ্রাফ ইউজ করতে হবে। এই জিনিসটা ভালো করে বুঝলে যে বুঝবে তার জন্য এটা একদমই সহজ, খুবই সহজ। আর যে বুঝবে না জাস্ট সূত্র মুখস্থ করবে সে কিন্তু সূত্র মুখস্থ করে পারবে না। তো আমরা চ্যাপ্টারটা শুরু করি। এটা আমরা জাস্ট প্রথমে চ্যাপ্টারের হেডিং একটা বিটুমিনাস পেভমেন্ট বা ফ্লেক্সিবল পেভমেন্টের একটা ফিগার দিচ্ছি যে আসলে কি কি লেয়ার থাকে। এটা এর আগে চ্যাপ্টারেও দিচ্ছিলাম এরকম একটা ফিগার। একদম সবার নিচে থাকে সাবগ্রেড, সাবগ্রেডের উপর থেকে সাব বেস কোর্স, এর উপরে বেস কোর্স, বেস কোর্সের উপরে একটা প্রাইম কোড দেওয়া হয়, এরপর হচ্ছে বাইন্ডার কোর্স, এরপর একটা ট্যাগ কোড দিয়ে সারফেস কোর্স। এই যে এই দুইটা লেয়ার সাধারণত যেগুলো হচ্ছে লো ট্রাফিক রোড, মানে যেখানে ট্রাফিকের পরিমাণ কম, সেই সমস্ত রোডে এরকম এই এখানে দুইটা লেয়ার দেওয়া হয় না, একটাই বিটুইনের লেয়ার দেওয়া হয়, সেটা হচ্ছে সারফেস কোর্স। অর্থাৎ এই প্রাইম কোটের উপরে সরাসরি সারফেস কোর্স দিয়ে দেওয়া হয়। আর বাইন্ডার কোর্স, মাঝখানে বাইন্ডার কোর্স তখনই দেওয়া হয় যে সমস্ত রোডে আসলে মেজর ট্রাফিক চলাচল করে এবং ট্রাফিকের পরিমাণ অনেক বেশি। সাপোজ আমাদের ওই উত্তরার যে রোডটার কথা বলি, সাপোজ ওই আবদুল্লাপুরের দিকে যে রোডটা যায়, ওই রোডটা যে ওটা হচ্ছে একটা মেজর রোড, সেখানে প্রচুর মানে হেভি ট্রাক চলাচল করে এবং হেভি ভেহিকেল অনেক গাড়ি চলাচল করে। সেই সমস্ত রোডের ক্ষেত্রে বা আরএইচডির এই সমস্ত যে ন্যাশনাল হাইওয়ে গুলো আছে, ন্যাশনাল হাইওয়েতে দুইটা এরকম বাইন্ডার কোর্স দেওয়া হয়। একদম সরাসরি বেস কোর্সের উপরে যে কোর্সটা দেওয়া হয় এটা হচ্ছে বাইন্ডার কোর্স, এবং বাইন্ডার কোর্সের উপরে একটা ট্যাগ কোড দিয়ে তারপরে সারফেস কোর্স দেওয়া হয়। এই যে এখানে ডান পাশে যে আমরা একটা ফিগার দেখতেছি, যদি দেখেন এই যে যে আর কি এটা বিটুইনাস কংক্রিটটা কাস্টিং করতেছে, তার নিচে দেখেন একটা মোটামুটি একটা কালো সারফেস, তার মানে হচ্ছে অলরেডি এখানে একটা বাইন্ডার কোর্স দেওয়া আছে। এর উপরে এই যে আমরা একটু শাইনি যে পার্টটা দেখতেছি, এরপর একটা ট্যাগ কোড দেওয়া হয়েছে, ট্যাগ কোড দিয়ে তারপরে আবার সারফেস কোর্স দেওয়া হয়েছে। মেনলি এই বাইন্ডার কোর্সেও বিটুমিনাস কংক্রিট ইউজ করা হয়, সারফেস কোর্সেও বিটুমিনাস কংক্রিট ইউজ করা হয়। এটা তখনই দেওয়া হয় সাপোজ যদি এরকম এই বিটুমিনাস কংক্রিটের থিকনেস রাস্তার জন্য 12 ইঞ্চি বা 6 ইঞ্চির বেশি চলে আসে, তখন এরকম দুইটা আলাদা আলাদা লেয়ার করে দেওয়া হয় এবং এক একটা লেয়ারে আবার 3 ইঞ্চি করে সর্বোচ্চ এই বাইন্ডার কোর্স বা সারফেস কোর্স দেওয়া যায়। শুধুমাত্র পার্থক্য ওই সারফেস কোর্স এবং বাইন্ডার কোর্সের মধ্যে পার্থক্য যেটা, সেটা হচ্ছে বাইন্ডার কোর্সের ক্ষেত্রে মোটামুটি বড় সাইজের অ্যাগ্রিগেট বা বড় সাইজের পাথর ইউজ করা হয়, সারফেস কোর্সের ক্ষেত্রে সে তার তুলনায় ছোট সাইজের পাথর ইউজ করা হয়। তো আমরা এই যে চ্যাপ্টারটা ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট যে চ্যাপ্টারটা আমরা দেখতেছি, এই চ্যাপ্টারে আমরা যেটা শিখবো, যে কোনো একটা রাস্তার ডিজাইন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে তার স্ট্রাকচারাল ডিজাইন আর একটা হচ্ছে তার জিওমেট্রিক ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইন মানে হচ্ছে এই যে বিভিন্ন লেয়ার, এই লেয়ার কোন লেয়ারের থিকনেস কতটুকু হবে, অর্থাৎ আমরা কত ইঞ্চির সারফেস কোর্স দিব, কত ইঞ্চির বাইন্ডার কোর্স দিব, কত ইঞ্চির বেস কোর্স দিব, সাব বেস কোর্স দিব, এই যে ডাইমেনশন গুলা বের করা, এইগুলো হচ্ছে তার স্ট্রাকচারাল ডিজাইন। সারফেস কোর্সে আমরা কি ধরনের কংক্রিট ইউজ করব, মানে বিটুমিনাস কংক্রিট ইউজ করব এবং তার থিকনেস কত, এটা বের করা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। আর জিওমেট্রিক ডিজাইন হচ্ছে এই যে একটা রোড, এই রোডটার উইডথ কতটুকু হবে, এটা আমরা কি 2 লেনের রোড বানাবো নাকি 4 লেনের রোড বানাবো, এটার উইডথ কত হবে, এক এক লেনের উইডথ কত হবে, এই যে ডিজাইন এটা হচ্ছে জিওমেট্রিক ডিজাইন। তো আমাদের এই যে কোর্স, এই কোর্সে আমরা যেটা মেনলি শিখবো সেটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইনটাই মেনলি মোস্ট ইম্পর্টেন্ট। জিওমেট্রিক ডিজাইন যেটা সেটাও ইম্পর্টেন্ট, তবে জিওমেট্রিক ডিজাইনটা ডিপেন্ড করে হচ্ছে ওইখানকার ট্রাফিক কন্ডিশনের উপরে, রাস্তাটা মানে হায়ারার্কির উপরে, যেটা কি ধরনের রাস্তা, এর ডিমান্ড কত, ওই রাস্তাটা মানে কিভাবে অপারেশনাল ক্যাপাসিটি বাড়ানো যায় সেটার উপরে। আমরা এই কোর্সের আন্ডারে যেটা শিখবো, আমরা এই তার উইথ কতটুকু হবে সেটা শিখবো না। আমাদের আরএইচডি যে ম্যানুয়াল আছে, আরএইচডির ম্যানুয়াল এটা অটোমেটিক্যালি রাস্তার যে 6টা বা 7টা ক্লাসিফিকেশন করা আছে, সেই 7টা ক্লাসিফিকেশনের জন্য এই যে উইথ ফিক্স করে বলা আছে। সো এটা আমরা যদি আরএইচডি বাংলাদেশে যখন কাজ করব, তখন তো মেজর রোডের ক্ষেত্রে অবশ্যই আরএইচডি রোডের আরএইচডির আন্ডারেই কাজ করব। তো সেক্ষেত্রে আমাদের ওই যে ফিক্সড উইথ বলা আছে সেটাই ফলো করতে হবে। আমরা চাইলেই এখানে যা বলা আছে তার থেকে কম বেশি করতে পারবো না। আমরা যেটা করতে পারবো সেটা কি, এই যে স্ট্রাকচারাল ডিজাইন করে তার থিকনেস কতটুকু হবে না হবে সেটা আমরা কিভাবে বের করতে হয় সেটা শিখবো। আর এইচডিরও একটা ম্যানুয়াল আছে যেখানে ওরা আসলে এরকম কোনো ক্যালকুলেশন ছাড়াই জাস্ট কি পরিমাণ গাড়ি চলাচল করে সেটার উপরে ডিপেন্ড করে সরাসরি একটা করে থিকনেস বলে দেয়। একটা টেবিল আছে আমার কাছে, পিডিএফটা এখন এখন এই মুহূর্তে নাই, তাই আমি দেখাইতে পারতেছি না, থাকলে দেখাই দিতাম বা নেক্সট শুক্রবারে ক্লাস হয়তো দেখাই দিব। তো ওরা আসলে কোনো ডিজাইন কিছু নাই, ওরা জাস্ট ম্যাটেরিয়াল প্রপার্টিজের উপরে চিন্তা করে মানে ডিপেন্ড করে, আর কি পরিমাণ গাড়ি চলাচল করতেছে সেটার উপরে ডিপেন্ড করে সরাসরি থিকনেস বলে দেয় সারফেস কোর্সে কত ইঞ্চি হবে বা ইন্টার কোর্স কত ইঞ্চি হবে। তবে সেটা আসলে খুব একটা রিলায়েবল না। এখানে যেমন আমরা একদম ফর্মুলা এবং গ্রাফ ইউজ করে ভ্যালু বের করতে, এটা হচ্ছে মোর রিলায়েবল মেথড।
আমরা একটু দেখি যে ডিজাইন, পেভমেন্ট ডিজাইন বা রাস্তার ডিজাইন কিভাবে করতে হয়। তবে টার্মটা ভালো করে মাথায় রাখবেন, আমরা কিন্তু এখানে যেটা ডিজাইন করতেছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন অফ পেভমেন্ট। অর্থাৎ এই যে পেভমেন্ট স্ট্রাকচারটা আছে সেটা ডিজাইন করতেছি, তার উইথ কতটুকু হবে সেটা আমরা ডিজাইন করতেছি না। আমাদের দেশের জন্য এটা ওই সরাসরি আরএসডি যে ম্যানুয়াল সেখানে ওরা ফিক্স করে দিচ্ছে। তো প্রথমে একটা যে প্যারাটা আছে সেটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন। আমি এই যে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের যে চ্যাপ্টারটা এখানে পড়াইতেছি, এই চ্যাপ্টারটাই একটা সরাসরি একটা বই থেকে নেওয়া। অন্যান্য যে চ্যাপ্টারগুলো আমি পড়াইছি, যেমন পেভমেন্ট ম্যাটেরিয়ালস বা অন্যান্য যে চ্যাপ্টারগুলো বা ম্যাটেরিয়ালসগুলো আমি দিয়ে দিচ্ছি, সেখানে আসলে মানে বেশ কয়েকটা সোর্স থেকে আমি ইনফরমেশন কালেক্ট করছি, ফিগার কালেক্ট করছি, দিয়ে সেটা আমার নিজে বানানো। এই যে চ্যাপ্টারটা আমি পড়াইতেছি এটা পুরোটাই হচ্ছে একটা বই থেকে ক্রপ করে নেওয়া, একটা বই থেকে কেটে নেওয়া, বইয়ের ইম্পর্টেন্ট পেজ যেগুলো সেগুলো, সেই পেজগুলো কেটে নেওয়া। এই বইটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটা বই। আমি অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে বইটা আপলোড করে দিচ্ছি প্রথমের দিকেই। ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক অ্যান্ড হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বাই গার্বার অ্যান্ড হাভেল, মানে ফোর্থ এডিশনের এটা। আপনাদের গুগল ক্লাসরুমে যেটা আপলোড করে দিচ্ছি সেই বইটা এটা। সেই বইতে গেলেও ওই সেম জিনিসগুলো পাবেন। তো এইখানে এই যে 23 পেজের যে আমরা একটা পিডিএফ দেখতেছি, এই সেই ওই বইটাতে পেভমেন্ট ডিজাইন যে শুধু 23 পেজেরই আছে বিষয়টা এরকম না। বইটা অনেক বড় বই এবং খুবই পপুলার একটা বই পেভমেন্ট ডিজাইনের জন্য। এর বাইরেও যদি কারোর কোনো নলেজ প্রয়োজন হয়, পড়াশোনা মানে করার আগ্রহ জাগে, ওই বই থেকে পড়াশোনা করবে। বইটা খুবই ভালো বই। মোটামুটি ট্রান্সপোর্টেশনের মানে যদি আমরা বিএসসি লেভেলে যে সমস্ত পড়াশোনা করি, মানে ট্রান্সপোর্টেশন মানে যেগুলো শিখাচ্ছেন সে সমস্ত কিছু ওর মধ্যে আছে, ট্রাফিকও আছে, পেভমেন্ট দুটো পার্টি আছে। যদি কারোর এই এই আমি যেটা পড়াইতেছি, নলেজ তো সীমাবদ্ধ না, নলেজ আমি এখানে পুরোটা নিয়েও আসতে পারবো না। আমি চেষ্টা করছি যতটুকু ইম্পর্টেন্ট এবং রাস্তার ডিজাইন শেখার জন্য আমাদের যা কিছু প্রয়োজন সবকিছু আমি চেষ্টা করছি নিয়ে আসার। এরপরে যদি কারোর এর বাইরে নলেজ প্রয়োজন হয় তাহলে সে বইটা ফলো করবে। তো একটা রাস্তা ডিজাইন করার আগে আমার প্রথমে যেটা দেখতে হবে, ওই রাস্তার উপরে যখন গাড়ি চলে তখন তার স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়। যখন তার উপর দিয়ে গাড়ি চলতেছে, গাড়ি যে লোডটা দিতেছে সেই লোডের আসলে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়। লোডের ডিস্ট্রিবিউশন আমি দেখাইছিলাম যে যখন আমি পেভমেন্ট কম্পোনেন্টস চ্যাপ্টার পড়াই তখন আমি লোডের ডিস্ট্রিবিউশন দেখাইছিলাম, যেরকম যে বিভিন্ন লেয়ার থাকে। এখানে যদি একটা গাড়ির চাকা থাকে তাহলে এই যে এখান থেকে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়, তারপরে এখান থেকে আরেকটু এইভাবে লোড ডিস্ট্রিবিউশন যায়, তো বিভিন্ন লেয়ারের লোডের ডিস্ট্রিবিউশন হয়ে যায়, ওটা ছিল লোডের ডিস্ট্রিবিউশন। এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আমরা লোডে না, আমরা সরাসরি লোডে আর নাই, আমরা লোড থেকে রাস্তার উপরে ফাইনালি স্ট্রেস দেয়, সেই স্ট্রেসের ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে। যদিও কনসেপ্টটা একই। আমি যখন লোডের ডিস্ট্রিবিউশন পড়াই তখনও বলছিলাম যখন রাস্তার উপর দিয়ে গাড়িটা যাবে সব থেকে উপরের যে লেয়ারটা, সব থেকে উপরের লেয়ারটা সব থেকে বেশি লোড নিবে। এইখানেও কনসেপ্টটা একই। যখন লোড পড়তেছে, লোড পড়লে উপরের যে বিটুমিনাস কংক্রিটের যে লেয়ারটা সেটা সব থেকে বেশি পরিমাণে স্ট্রেস দিবে। এরপরে বাকি যে নিচের দিকে যে লেয়ারগুলো আছে সেখানে স্ট্রেসের পরিমাণটা কম হবে। তো এই যে ফিগারটা, সেই ফিগারটাতে সেটাই বোঝানো হচ্ছে। যখন গাড়িটা চলতেছে চাকাটা এখানে পড়তেছে, একদম তার নিচে একদম যে পয়েন্টে চাকার কন্টাক্ট পয়েন্ট তার নিচে কম্প্রেসিভ স্ট্রেসের ভ্যালু এখানে দেখানো হচ্ছে। তো কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে একদম উপরে যে লেয়ারটা, এই যে এটা হচ্ছে বিটুমিনাস কংক্রিটের লেয়ার, এখানে স্ট্রেসের পরিমাণটা বেশি। এরপরে যখন আস্তে 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 যাওয়া হইতেছে স্ট্রেসের পরিমাণটা আস্তে আস্তে তত কমতেছে। পাশে যে ফিগারটা দেখানো হয়েছে এটা হচ্ছে টেনসাইল স্ট্রেসের ফিগার। এটা হচ্ছে পুরোটাই কম্প্রেসিভ স্ট্রেসের ফিগার, এটা হচ্ছে টেনসাইল স্ট্রেসের ফিগার। এখন টেনসাইল স্ট্রেসটা আসলে কিভাবে কাজ করে, এই জাস্ট এই পয়েন্টটা চিন্তা করেন। জাস্ট যেখানে গাড়ির চাকাটা টাচ হইতেছে এই পয়েন্টটা যদি চিন্তা করি, জাস্ট একটু মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। এখানে যখন হেভি লোডের কোনো একটা হুইল চলতেছে বা পড়তেছে তখন কি হবে, এই ফ্লেক্সিবল পেভমেন্ট আমি আগেই বলছিলাম এর নাম ফ্লেক্সিবল, কারণ কি, কারণ যখন লোড পড়ে এ সামান্য কিছু পরিমাণ ডিফ্লেক্ট করে, বা লোড চলে গেলে এ আবার আগের অবস্থায় ফেরত চলে যায়। এ যখন ডিফ্লেক্ট করে তখন কি হয়, এই এই যে লেয়ারটা একটু ডিফ্লেক্ট করতেছে, তো এটা যখন ডিফ্লেক্ট করে তখন কি হয় এর এর প্রভাবটা তার নিচের লেয়ার গুলোতেও পড়ে। তো সেটাই এখানে বলতেছে যে যখন এই টেনসাইল স্ট্রেসের কথা যদি বলি, যখন এই তার একদম এই পয়েন্টটা যখন একটু ডিফ্লেক্ট করতেছে তার নিচের যে লেয়ারটা, তার নিচের লেয়ারটাই কিছু পরিমাণে টেনসাইল ফোর্স ডেভেলপ করতেছে। কিভাবে করতেছে, এই যে এখানে যখন একটু নিচের দিকে চলে যাবে তাহলে এই যে স্ট্রেস, এই স্ট্রেসটা কোথায় যাবে, তার এই পাশে এবার একটু এরকম হয়ে যাবে। এর ডিফ্লেকশনের পরিমাণটা খুবই সামান্য, যেটার জন্য আমরা এটা সরাসরি খালি চোখে দেখতে পাই না। তো সেটাই এখানে দেখানো হচ্ছে, এই ফিগারটাতে সেটাই দেখানো হচ্ছে। যখন এখানে কন্টাক্ট পয়েন্টে লোড পড়তেছে
এই লেয়ারটা যখন কম্প্রেসিভ স্টেট চলে যাইতেছে, এই যে সারফেসটা এখানে কিছু পরিমাণে টেনসাইল স্ট্রেস চলে আসতেছে। এই যে সি মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, টি মানে হচ্ছে টেনসাইল স্ট্রেস। এরপরে যে সমস্ত লেয়ার আছে সেখানে আর কোনো ইফেক্ট পড়ে না, সেখান থেকে একদম এরকম ক্রমাগত কম্প্রেসিভ স্ট্রেস আস্তে আস্তে কমতে কমতে চলে গেছে। থার্ড যে ফিগারটা এখানে দেখতেছি এটা হচ্ছে একটা রাস্তার টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। টেম্পারেচার ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটা রাস্তার কোন লেয়ারের টেম্পারেচার কেমন থাকে। তো এটা আসলে একদম আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারি। যদি যেহেতু একদম উপরের যে লেয়ারটা সারফেস, যে লেয়ারটা সেখানে ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য থাকে বিটুমিনাস কংক্রিট, এটা দেখতেও কালো বর্ণের হয়। কালো বর্ণের হওয়ার কারণে কি হয়, যখন রোদ পড়ে এ পুরো হিটটা অ্যাবজর্ব করে। হিট অ্যাবজর্ব করে কি হয়, এই যে লেয়ারটা এই লেয়ারের তার টেম্পারেচারটা অনেক বেশি থাকে। সব থেকে বেশি টেম্পারেচার থাকবে সেটা সারফেসে একদম পৃষ্ঠে, তারপর আস্তে আস্তে টেম্পারেচারটা কমতে থাকে। এই যে যতক্ষণ বিটুমিনাস কংক্রিটের লেয়ার থাকবে ততক্ষণ টেম্পারেচারটা কমতেই থাকবে। এবং যখন এই বেস লেয়ারে চলে আসলো, বেস লেয়ারে আসার পরে এখানে হচ্ছে থাকে হচ্ছে পাথর বা বালি বা অন্যান্য হচ্ছে অ্যাগ্রিগেট, এইগুলা খুব একটা বেশি হিট অ্যাবজর্বও করে না বা হিট রেডিয়েটও করে না। এখানকার টেম্পারেচারের খুব একটা মানে তারতম্য হবে না বা পার্থক্য হবে না। শুধুমাত্র যে পর্যন্ত বিটুমিনাস লেয়ারটা আছে, যেহেতু বিটুমিনাস লেয়ারটা হচ্ছে হিট শোষণ করে রেখে দেয়, তাই এখানকার টেম্পারেচারের তারতম্য হবে, সেটা এখানে দেখানো আছে টেম্পারেচার ভেরিয়েশন। যদি আমরা গরমকালের কথা চিন্তা করি, এই লেয়ারের টেম্পারেচার হবে অনেক বেশি, সেটাই দেখা যাচ্ছে সারফেসের টেম্পারেচার সব থেকে বেশি। তারপর আস্তে আস্তে কমতেছে, বেস লেয়ারের পরে আর কোনো ডিফারেন্স নেই, সোজা ফিক্সড টেম্পারেচার থেকে গেছে। এটা হচ্ছে আমাদের পেভমেন্ট ডিজাইন বুঝতে হলে যে আসলে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কেমন হয়। এখানে কিন্তু খুব মানে রকেট সায়েন্স কিছু নাই, একদম বেসিক কথাবার্তা, মানে জাস্ট যেখানে যেহেতু যেখানে লোড পড়তেছে, যেহেতু উপরের সারফেসটা একদম উপরের যে লেয়ারটা এখানে সব থেকে হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস ইউজ করছি, এখানে স্ট্রেস বেশি পড়তেছে তাই হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস ইউজ করতেছি। এরপরে বিভিন্ন লেয়ারে আস্তে আস্তে স্ট্রেস কমতেছে। টেম্পারেচারের ক্ষেত্রে কি, উপরে থাকে হচ্ছে বিটুমিনাস কংক্রিট, এটা কালো বর্ণের, তাপ শোষণ করে ধরে রাখে তাই এখানকার টেম্পারেচারটা সব থেকে বেশি থাকে। এর নিচে যে সমস্ত লেয়ার আছে পাথর বা বালি বা মাটি, তারা তাপ শোষণ করে না বা বিকিরণও করে না, তাদের টেম্পারেচারটা একদম ফিক্স থেকে যায়। এরপর আমরা শুরু করবো হচ্ছে অ্যাস্টো মেথড অফ ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন। অ্যাস্টো মেথডে রাস্তার ডিজাইনের জন্য যে ফ্যাক্টরগুলা, ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলা সেখানে এখানে লেখা আছে। অর্থাৎ যখন আমরা অ্যাস্টো মেথডে রাস্তা ডিজাইন করতে যাব বা ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইন করব, তখন ডিজাইনটা কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে, নির্ভর করে, সেটা এখানে লেখা আছে। প্রথমে আসছে হচ্ছে পেভমেন্ট পারফরমেন্স। পেভমেন্ট পারফরমেন্স হচ্ছে আমরা এই যে মেথডে এখানে রাস্তাটা ডিজাইন করব সেটা হচ্ছে মেকানিস্টিক এম্পিরিক্যাল মেথড। মেকানিস্টিক এম্পিরিক্যাল মেথড তার মানে হচ্ছে, কথাটার মানে হচ্ছে এখানে যদি আমরা সরাসরি ফর্মুলা ইউজ করতাম তাহলে তো সেটা হচ্ছে প্রুভেন ফর্মুলা দিয়ে চলে আসতো। এই মেকানিস্টিক এম্পিরিক্যাল মেথডে কি করা হয়, যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়, যে পাথর ইউজ করতেছি বা বিটুমিন ইউজ করতেছি, তাদের প্রপার্টিজের উপরে ডিপেন্ড করে কিছু গ্রাফ জেনারেট করা হয়। সেই গ্রাফ থেকে আমরা বিভিন্ন স্ট্রাকচারাল লেয়ারের থিকনেস বের করি এবং সেই থিকনেস বের করার ক্ষেত্রে আমরা কিছু ইম্পেরিক্যাল ফর্মুলা ইউজ করি। ইম্পেরিক্যাল ফর্মুলা মানে হচ্ছে যার কোনো প্রমাণ নাই, মানে যে সমস্ত ফর্মুলাকে আমরা প্রতিপাদন করতে পারবো না, জাস্ট সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে বানানো হয়েছে, সেই সমস্ত ফর্মুলাকে বলা হয় হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা। যে পেভমেন্ট পারফরমেন্সটা এই যে আমরা মেকানিক্যাল এম্পিরিক্যাল মেথডে পেভমেন্ট ডিজাইন করতেছি, ডিজাইন করার পর আসলে রিলায়েবিলিটি বা পারফরমেন্সটা কেমন হবে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এরপর আছে ট্রাফিক, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। রাস্তার ডিজাইন একদম আমরা চিন্তা করি, আমরা আসলে একদম সহজ কথা যদি চিন্তা করি, যে রাস্তায় যত বেশি গাড়ি চলাচল করতেছে সেই রাস্তার থিকনেস তত বেশি হবে। তো এই ট্রাফিক মানেই হচ্ছে এই গাড়ি চলাচলের সংখ্যা, মেনলি সরাসরি গাড়ির সংখ্যা বলা হয় না, ট্রাফিকের ক্ষেত্রে আমরা একটা টার্ম বের করি সেটা হচ্ছে ইএসএল, কিছুক্ষণ পরেই সেটা বের করা শিখবো। এরপরে যেটা সেটা হচ্ছে রোড বেড সয়েল, মানে আমার একদম সাবগ্রেডে যে সয়েলটা আছে সেটার স্ট্রেংথ কত। সয়েল যদি ভালো কোয়ালিটির হয় তাহলে আমার উপরের যে লেয়ার গুলো আছে সেগুলো থিকনেস কম দিলেও হবে। যদি আমার সয়েলটা খারাপ কোয়ালিটির হয় তাহলে উপরের থিকনেস গুলো লেয়ার বেশি, বড় বড় লেয়ার দিতে হবে। এরপর আছে ম্যাটেরিয়ালস অফ কনস্ট্রাকশন, আমরা যে ম্যাটেরিয়াল ইউজ করবো কনস্ট্রাকশনের ক্ষেত্রে তার কোয়ালিটি কেমন। আমরা কিছুক্ষণ আগে যে চ্যাপ্টারটা পড়লাম পেভমেন্ট ম্যাটেরিয়ালস, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা লেয়ারের ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা পড়ে আসছি। তো সেই ডিজাইরেবল প্রপার্টিজ যেগুলো ছিল সেই প্রপার্টিজ গুলো সেই ম্যাটেরিয়াল ধরে রাখতে পারতেছে কিনা, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালস অফ কনস্ট্রাকশন। এরপর হচ্ছে ইনভায়রনমেন্ট। ইনভায়রনমেন্ট মানে হচ্ছে ওইখানকার ওয়েদার কেমন, সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কেমন বা খরা হয় কিনা, স্নো পড়ে কিনা, পানি জমে থাকে কিনা, এগুলো হচ্ছে তার ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এরপর হচ্ছে ড্রেনেজ, ড্রেনেজটাও রাস্তার জন্য খুবই ইম্পর্টেন্ট। ফ্লেক্সিবল পেভমেন্ট বা বিটুমিনাস পেভমেন্টের এই কথাটা এর আগেও আমি একদিন বলছি, মেজর শত্রুটা হচ্ছে পানি।
যখন এই রাস্তার উপরে পানি জমে থাকে বা রাস্তার ভিতরে পানি ঢুকে যায় তখন এই ফ্লেক্সিবল পেভমেন্ট আস্তে আস্তে ডিগ্রেড করতে শুরু করে, ভাঙতে শুরু করে। এবং ফাইনালি হচ্ছে ডিজাইন রিলায়েবিলিটি। ডিজাইন রিলায়েবিলিটি মানে হচ্ছে আমরা যে এখানে একটা মেথডে ডিজাইন করতেছি সেই মেথডটা আসলে কতটুকু রিলায়েবল। এটা কি 100% রিলায়েবল? কোনো রাস্তায় আসলে 100% রিলায়েবল ধরা হয় না। সাধারণত রিলায়েবিলিটির ভ্যালুটা হচ্ছে 90 বা 95 থেকে তার উপরের কোনো একটা ভ্যালু ধরে নেওয়া হয়। 95 বা 90 থেকে 99 পর্যন্ত একটা রিলায়েবিলিটি ফ্যাক্টর ধরে নেওয়া হয়। সেই অনুযায়ী ডিজাইন করা হয়। এগুলো হচ্ছে একটা ডিজাইন ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ড করে ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন করা হয়। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিকের ক্যালকুলেশনটাই আমরা মেইনলি আজকের ক্লাসে দেখব, দেখে আজকের ক্লাসটা শেষ করব। এখানে যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। এগুলো আমি নতুন করে শুরু করতেছি না। তো মুখে যেগুলো বলছি মোটামুটি সেগুলাই এখানে বর্ণনা করা আছে। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রাফিক। ট্রাফিকের ক্যালকুলেশনটাই আমরা আজকে শিখব। রাস্তার আসলে ট্রাফিকের ক্যালকুলেশন কিভাবে করা হয় বা রাস্তার ট্রাফিকের ক্যালকুলেশন বলতে আসলে কি বোঝায়। এখানে এই রাস্তার ডিজাইনের ক্ষেত্রে বা পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে ট্রাফিক মানে হচ্ছে এই রাস্তার উপর দিয়ে কয়টা গাড়ি যাইতেছে বিষয়টার উপর না। ট্রাফিকটাকে জেনারেলাইজড একটা ফর্মে নিয়ে আসার জন্য এই ট্রাফিকের ক্যালকুলেশনটা যে ফর্মে করা হয় সেই টার্মটার নাম হচ্ছে ইএসএএল। খুবই ইম্পর্টেন্ট টার্ম ট্রান্সপোর্টেশন এই পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট টার্মটাই হচ্ছে ইএসএল। আমাদের যে রোডস অ্যান্ড হাইওয়ে আছে ওরা শুধু ইএসএল এর উপরে ডিপেন্ড করেই রাস্তার থিকনেস বসাই দেয়, এই বাকি ফ্যাক্টরগুলোকে তারা কনসিডারেশনে নিয়ে আসে। ইএসএল কথাটার মানে কি আমরা এখান থেকে দেখি, ট্রাফিক এটার মধ্যে আছে। ইএসএল এর ফুল মিনিং হচ্ছে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড। ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড। ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড এটা আবার আসলে কি বোঝায়? এটা আর আমি প্রথমে একটু বাংলার ডেফিনেশনটা বা বাংলা কি বোঝায় সেটা বললেন, এরপর এখান থেকে ডেফিনেশন দেখাই। ইএসএল কথাটার মানে হচ্ছে একটা রাস্তার উপর দিয়ে যখন গাড়ি যায় বা একটা রাস্তার পুরা তার ধরেন সাপোজ একটা রাস্তাকে 20 বছরের জন্য ডিজাইন করা হয়েছে। এই 20 বছরের রাস্তার উপর দিয়ে কতবার 18,000 পাউন্ডের একটা এক্সেল গেছে সেই টোটাল সংখ্যাটা হচ্ছে ইএসএল বা ইকুইভ্যালেন্ট সিঙ্গেল লোড অ্যাপ্লিকেশন। কথাটা খুব ভালো করে বুঝেন, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। এই ইএসএল থেকে আমরা ম্যাথও করবো এবং সেই ম্যাথটা পরীক্ষায় থাকে, এজন্য আমি আরো বেশি ইম্পর্টেন্স দিতেছি। ডেফিনেশনটা অনেক সময় আসে এবং ম্যাথও থাকে। ইএসএল মানে হচ্ছে একটা রাস্তা তার ডিজাইন লাইফের ওই রাস্তার উপর দিয়ে কতবার 18,000 পাউন্ডের একটা এক্সেল গেছে সেই সংখ্যাটাই হচ্ছে ইএসএল। সেই কথাটা এখানে লেখা আছে দেখেন, কোথায় লেখা আছে, ইন অ্যাস্ট্রো ডিজাইন মেথড দ্য ট্রাফিক লোড ইজ ডিটারমাইন্ড ইন টার্মস অফ দ্য নাম্বার অফ রিপিটেশন অফ অ্যান 18,000 pound single axle load applied to the pavement on two sets of dual tires। একটা অ্যাক্সেলের দুই পাশে যে দুই চাকা থাকে সেই মানে আমরা এখানে চাকা নিয়ে কোনো কিছু চিন্তা করবো না, আমরা অ্যাক্সেল চিন্তা করবো। একটা রাস্তার উপর দিয়ে কতবার 18,000 পাউন্ডের অ্যাক্সেল গেছে সেই টোটাল সংখ্যাটাই হচ্ছে ইএসএল। কথাটা যাতে টার্মটা যাতে মনে থাকে, এটা ডেফিনেশন অনেক সময় পরীক্ষায় আসে। আপনারা এর পরবর্তীতে যত চাকরির পরীক্ষাতে যান বা ভাইভাতে যান, ট্রান্সপোর্টেশন বা রোড থেকে যদি কোনো প্রশ্ন করে তার মেজর একটা প্রশ্ন হচ্ছে ইএসএল। অর্থাৎ সহজ কথায় যদি বলি একটা রাস্তা তার রাস্তার ডিজাইন লাইফ অনুযায়ী তার উপর দিয়ে কতবার 18,000 পাউন্ডের একটা অ্যাক্সেল যাবে সেই টোটাল সংখ্যাটাই হচ্ছে ইএসএল। সেই কথাটা এখানে বিভিন্ন মানে আরো ব্যাখ্যা করে লেখা আছে। কেউ কিছু বলতেছেন? বলছিলাম যে 18,000 পাউন্ড কেন হচ্ছে যে মানে ধরা হলো অন্য মানে সংখ্যাটা কোনো 18,000 পাউন্ডই কেন, তাই তো? আচ্ছা, এটা অ্যাস্টোর মানে এই ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইনের আমরা পরবর্তীতে সামনে যে সমস্ত গ্রাফ শিখবো বা যে সমস্ত মানে ফর্মুলা দেখবো, এই সমস্ত ফর্মুলা যেটা বললাম এগুলোর হচ্ছে কোনো প্রতিপাদন নয়, এগুলো হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। এই রাস্তা ডিজাইনের এই মেথড আবিষ্কার করার জন্য বা ইনভেন্ট করার জন্য এই অ্যাস্টো অনেকগুলো রোড টেস্ট চালাইছে। তাদের রোড টেস্ট থেকে তারা মানে সব থেকে ইউনিফর্ম যে রেজাল্ট সেটা পাইছে হচ্ছে 18,000 পাউন্ডের অ্যাক্সেল থেকে। বাংলাদেশে সাপোজ এখন ওই যে সমস্ত মানে এটা আমি বলবো আস্তে আস্তে যখন ডিজাইন ফ্লেক্সিবল পেপার ডিজাইন শিখবো, যে বিভিন্ন ট্রাকে দেখবেন লেখা থাকে যে সমগ্র বাংলাদেশ এত টন, সমগ্র বাংলাদেশ 22 টন বা সমগ্র বাংলাদেশ এত টন। এই সমস্ত মানে যে লোড, এই সমস্ত লোডগুলো সব এই 18,000 পাউন্ডের উপরে ডিপেন্ড করেই বসানো হয়। এটা আমি নেক্সট ক্লাসে যখন ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন শিখবো শেখাবো তখন এটা আরো বেশি আলোচনা করবো। এই যে 18,000 পাউন্ড এটা হচ্ছে মেনলি 80 কিলোমিটার থেকে আর কি ইকুইভ্যালেন্ট লোড হচ্ছে 18,000 পাউন্ড। এই
যখন এই অ্যাস্ট্রো রোড টেস্টটা করে, রোড টেস্ট করে দেখে যে রাস্তার জন্য যদি এর থেকে বেশি পাউন্ডের লোড দিয়ে দেয় তাহলে সেখানে যে গাড়িগুলো চলবে সেগুলো হচ্ছে আননেসেসারি চলবে। আননেসেসারি বলতে আমরা যে কিছুক্ষণ পরে ইএসএল ক্যালকুলেশন শিখবো। ইএসএল এ দেখবো যে একটা রাস্তার উপর দিয়ে যদি একটা প্রাইভেট কার যায় তাহলে তার ইএসএল কত সামান্য হয়, আর যদি একটা ট্রাক যায় বা হেভি ট্রেইলার যায় তাহলে সেক্ষেত্রে তার ইএসএলটা কেমন হয়। তো সেক্ষেত্রে যদি আমরা এই সাপোজ 18,000 পাউন্ডটাকে 28,000 পাউন্ডে বানাই দেই, একটা মানে প্রাইভেট কারের সাধারণত চাকার পাউন্ড মানে লোড থাকে হচ্ছে 5,000 বা 6,000 পাউন্ড। তো সেটার রেসপেক্টে এর সিগনিফিকেন্সটা আরো বেশি মানে আরো কমে যাবে। তাই যদি 18,000 পাউন্ড রাখা হয় এটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড পর্যায়ে থাকে, স্ট্যান্ডার্ড আকারে থাকে। তাই তারা যখন রোড টেস্ট গুলো চালায় রোড টেস্টের সেক্ষেত্রে 18,000 পাউন্ডই ডিফাইন করছে এবং তারা ওয়ার্ল্ড ওয়াইড যে ম্যানুয়াল তৈরি করছে সেখানে তারা বলেই দিছে যে আমরা ইএসএল ক্যালকুলেশন করবো হচ্ছে 18,000 পাউন্ড ধরে। এখন এই 18,000 পাউন্ডের উপরে ডিপেন্ড করে এই যে বাংলাদেশে যে সমস্ত ট্রাক ম্যানুফ্যাকচারার আছে বা যে সমস্ত এজেন্সি আছে তারা কি করে, তারা হচ্ছে যে ট্রাকগুলো বানায় সেখানে লিখে দেয় সমগ্র বাংলাদেশ এত হাজার পাউন্ড। ওটা মেনলি হচ্ছে রোডের উপরে ডিপেন্ড করে লিখে দেয়, তাদের যে ট্রাকের ইঞ্জিনের উপরে না। যে এই রোডের উপরে যদি 18,000 পাউন্ডের থেকে বেশি লোড পড়ে তাহলে রোডের ক্ষতি হবে, এই অনুযায়ী লিখে দেয়। এগুলো নিয়ে আরো অনেক কথাবার্তা বলবো, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে বলবো, যেহেতু আজকে আর খুব একটা বেশি সময় নেই, আমি আজকে প্রবলেমটা সলভ করাবো। ইএসএল এর মোটামুটি আমরা ডেফিনেশনটা দেখলাম যে ইএসএল কি জিনিস। এখন আমরা হচ্ছে ইএসএল ক্যালকুলেশন করবো কিভাবে। ইএসএল ক্যালকুলেশন করার এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এটাই হচ্ছে ইএসএল ক্যালকুলেশন করার ফর্মুলা। যে একটা রাস্তার পুরো ডিজাইন লাইফ সাপোজ 20 বছর, 20 বছরে এর উপর দিয়ে কয়বার 18,000 পাউন্ডের চাকা যাবে সেটা ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এটা। তো কি কি টার্ম আছে দেখি। প্রথমে আছে হচ্ছে এফডি। এফডি মানে হচ্ছে ডিজাইন লেন ফ্যাক্টর, ওটা কয় লেনের রোড সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে এফডি ভ্যালু আসে। এরপর হচ্ছে জিআরএন। জিআরএন মানে হচ্ছে ট্রাফিক গ্রোথ রেট ফ্যাক্টর। যে রোডটা আমরা ডিজাইন করব সেই রোডের প্রতি বছরে কি পরিমাণে ট্রাফিক বা কি পার্সেন্টেজে ট্রাফিক বাড়বে সেই গ্রোথ ফ্যাক্টরটা হচ্ছে জিআরএন। এএডিটি যেটা সেটাকে বলা হচ্ছে এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। এটা হচ্ছে এভারেজ ভ্যালু যে ডেইলি এই রাস্তার উপর দিয়ে কি পরিমাণ গাড়ি চলাচল করতে পারে সেই ভ্যালুটা হচ্ছে এএডিটি। এটা মেইনলি হচ্ছে ইয়ারলি বের করা হয়। এএডিটি যে ভ্যালুটা সেটা হচ্ছে ইয়ারলি বের করা হয়। ইয়ারলি করে তারপরে হচ্ছে তার এভারেজ যে ভ্যালুটা সেটাই হচ্ছে এভারেজ অ্যানুয়াল ডেইলি ট্রাফিক। তার সাথে 365 গুণ, এরপরে হচ্ছে এনআই। এনআই মানে হচ্ছে নাম্বার অফ অ্যাক্সেল, যে গাড়িটা যাইতেছে সেই গাড়িটার কয়টা অ্যাক্সেল আছে। এবং ফাইনাল যে টার্মটা আছে সেটা হচ্ছে এফইআই। এফইআই হচ্ছে লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর। লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর এর মধ্যে থেকে আমাদের এই যে ইএসএল ক্যালকুলেশন সেখান থেকে আমাদের মোটামুটি এখানে যে টার্মগুলো দেখতেছি তার মধ্যে সরাসরি প্রশ্নে দেওয়া থাকে হচ্ছে এডিটি 365 একটা ফিক্সড ভ্যালু। বাকি যে 4টা ভ্যালু আমরা দেখতেছি এই 4টা ভ্যালু আমাদের 4টা আলাদা আলাদা টেবিল থেকে বের করে নিতে হয়। প্রথমে আমরা দেখতেছি হচ্ছে এফডি বা লেন ফ্যাক্টর। আমরা এখানে একটা মানে প্রবলেম দিয়ে সলভ করি তাহলে এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবো, কিভাবে ভ্যালু বের করতে হয় সেই জিনিসটা আরো ভালো বুঝতে পারবো। এখানে একটা প্রবলেম আছে, ভালো করে খেয়াল করেন। প্রবলেমটা খুবই সহজ এবং প্রবলেম পরীক্ষায় আসে সাধারণত 6 মার্কস বা 7 মার্কস। 6 মার্কসের জন্য আসে সাধারণত, তিনটে এরকম গাড়ি দেওয়া থাকে, 6 মার্কের প্রবলেম হিসেবে আসে। বলতেছে an 8 lane divided highway is to be constructed on a new alignment, মানে 8 লেনের একটা রাস্তা বানানো হবে। ট্রাফিক ভলিউম forecast indicate that average annual daily traffic ADT both direction during the first year of operation will be 12,000, average annual daily traffic হচ্ছে 12,000 with the following vehicle mix and axle load। বলা আছে এই যে 12,000 গাড়ি এর মধ্যে প্যাসেঞ্জার কার আছে 50%, 2 axle ট্রাক আছে হচ্ছে 33%, 3 axle ট্রাক আছে হচ্ছে 17%। এই যে দেখেন ব্র্যাকেটে আর একটা কথা লেখা আছে, প্যাসেঞ্জার কারের অ্যাক্সেল লোড হচ্ছে 1000, 2 অ্যাক্সেল ট্রাকের ক্ষেত্রে তার অ্যাক্সেল লোড হচ্ছে 6000, 3 অ্যাক্সেল ট্রাকের ক্ষেত্রে অ্যাক্সেল লোড দেওয়া হচ্ছে 10,000। মানে কোন ট্রাকে মানে সেই গাড়িটা যাইতেছে তার অ্যাক্সেল লোড কত সেই অ্যাক্সেল লোডের ভ্যালুটাও দেওয়া আছে। এরপরে প্রবলেম যেটা বলতেছে দ্য ভেহিকল মিক্স ইজ এক্সপেক্টেড টু রিমেইন সেম থ্রু আউট দ্য ডিজাইন লাইফ অফ দ্য পেভমেন্ট, দ্য এক্সপেক্টেড অ্যানুয়াল ট্রাফিক গ্রোথ রেট ইজ 4%। তার মানে প্রতি বছরে 4% করে ট্রাফিক বাড়বে। তারপরে ফর অল ভেহিকলস ডিটারমাইন দ্য ডিজাইন ইএসএল, ডিজাইন পিরিয়ড ইজ 20 বছর, রাস্তাটা 20 বছরের জন্য ডিজাইন করা হবে। আর শেষের কয়েকটা কথা লেখা আছে যেটা হচ্ছে এইটার জন্য ইম্পর্টেন্ট নয়, কথাটা হচ্ছে যখন আমরা রাস্তার ডিজাইন করবো আমরা তো এখন শুধু ট্রাফিক গুনতেছি, ইএসএল ক্যালকুলেশন করতেছি, রাস্তার ডিজাইন করতেছি। সেখানে আরো কয়েকটা কথা লেখা আছে, পার্সেন্ট অফ ট্রাফিক অন দ্য ডিজাইন লেন ইজ 45%, এটা ইম্পর্টেন্ট। যেই লেনের জন্য আমরা ডিজাইন করতেছি ডিজাইন লেনের ট্রাফিক হচ্ছে 45%। এখান থেকে সরাসরি আমরা এফডি ভ্যালুটা পেয়ে যাই, আমরা দেখাবো কিভাবে পাই।
The pavement has a terminal serviceability index of 2.5 and structural number of 5. এই টার্মিনাল সার্ভিসিবিলিটি ইন্ডেক্স আর স্ট্রাকচারাল নাম্বার এই দুটো আমরা যখন রাস্তার ডিজাইন শিখব, অর্থাৎ একটা রাস্তার লেয়ার কোয়েন্সি করে হবে, তখন এইগুলো নিয়ে আরো বিশদ আলোচনা হবে। স্ট্রাকচারাল নাম্বার উপরে ডিপেন্ড করে মেইনলি রাস্তার থিকনেসটা বের করা হয়। আমার ইএসএল ক্যালকুলেশনের জন্য আপাতত এটার মানে ইম্পর্টেন্সটা কম, আমি এটা এখন আলোচনা করতেছি। এটা হচ্ছে আমাদের প্রবলেম। সে জাস্ট প্রতিদিন বলতেছে 12,000 করে গাড়ি যায়, এখন 12,000-এর মধ্যে 50% হচ্ছে কার, 33% আছে 2 অ্যাক্সেলের ট্রাক, আর 17% আছে 3 অ্যাক্সেলের ট্রাক। এখন আমরা সলিউশন করব। ইএসএল ক্যালকুলেশনের সময় প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা ইএসএল ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ প্যাসেঞ্জার কারের জন্য আলাদা ইএসএল ক্যালকুলেশন করতে হবে, 2 অ্যাক্সেলের ইউনিট সিঙ্গেল ইউনিট ট্রাকের জন্য আলাদা, 3 অ্যাক্সেল সিঙ্গেল ইউনিট ট্রাকের জন্য আলাদা। তো প্রথমে আমরা দেখি কিভাবে করব। প্রথমে আমরা প্যাসেঞ্জার কারের জন্য যদি করি, সরি এখানে প্যাসেঞ্জার কারটা একটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন বাদ দিয়ে দেওয়া হয়েছে আমি একটু পরে বলতেছি। আমি আগে এই 2 অ্যাক্সেল সিঙ্গেল ইউনিট ট্রাক আর 3 অ্যাক্সেল সিঙ্গেল ইউনিট ট্রাক এই দুটোর জন্য আগে ভ্যালুটা বের করে নিই, তারপরে প্যাসেঞ্জার কার কেন বাদ দেওয়া হয়েছে সেটা বলবো। তো সাপোজ 2 অ্যাক্সেল সিঙ্গেল ইউনিট ট্রাকের জন্য আমরা যদি ইএসএল ক্যালকুলেশন করতে চাই, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। প্রথম যে ভ্যালুটা লাগবে সেটা হচ্ছে এফডি। এফডিটা হচ্ছে ডিজাইন লেন ফ্যাক্টর। তো ডিজাইন লেন ফ্যাক্টর এটা আমাদের এই প্রবলেমের জন্য সরাসরি প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 45%, অর্থাৎ এই এফটি এর ভ্যালুটা সরাসরি চলে আসবে হচ্ছে 0.45। আর যদি এরকম কিছু বলা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা টেবিল আছে ডিজাইন লেন ফ্যাক্টরের, সেই টেবিল থেকে আমাদের ভ্যালুটা বের করে নিতে হয়। এখানে মনে হয় দেওয়া নেই, এখানে সরাসরি ভ্যালুটা দেওয়া আছে দেখে দেওয়া নেই। রাস্তার ডিজাইনের জন্য যেখানে আছে সেইখানে দেওয়া আছে, আমি দেখাই দিতেছি এখানে আছে, এখানে কোথাও একটা আছে। আমাদের এই প্রবলেমের জন্য সরাসরি ভ্যালুটা দেওয়া আছে, এই জন্য আর এখানে দেওয়া নাই। আচ্ছা এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে যখন ফ্লেক্সিবল পেভমেন্টের এই লেয়ার ডিজাইন করাবো সেখানে দেখাই দিব। এখানে কোথাও একটা টেবিলটা দেওয়া আছে, যদি এরকম সরাসরি ভ্যালু দেওয়া না থাকে তাহলে লেনের উপরে ডিপেন্ড করে পার্সেন্টেজ আসে। 2 লেনের জন্য একটা পার্সেন্টেজ, 4 লেনের জন্য একটা পার্সেন্টেজ, এরকম লেনের উপরে ডিপেন্ড করে একটা পার্সেন্টেজ আসে। এটা হচ্ছে আমরা সরাসরি বলে দিছি এফডি হচ্ছে 45%, মানে হচ্ছে 0.45। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে গ্রোথ রেট ফ্যাক্টর। এই যে এটা হচ্ছে আমার ফর্মুলা। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে গ্রোথ রেট ফ্যাক্টর। গ্রোথ রেট ফ্যাক্টরটা আমরা পাবো হচ্ছে টেবিল 19.4 থেকে। টেবিল 19.4 এ যদি চলে যাই, এটা হচ্ছে গ্রোথ রেট ফ্যাক্টরের টেবিল। এখানে আমরা ভ্যালু কিভাবে বের করব? ভ্যালু বের করার জন্য আমাদের দুইটা ভ্যালু মানে দুইটা ইয়ে লাগবে, টার্মিনোলজি লাগবে। একটা হচ্ছে ডিজাইন পিরিয়ড আর একটা হচ্ছে গ্রোথ রেট পার্সেন্ট। তা আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে এখানে বলা আছে ডিজাইন পিরিয়ড হচ্ছে 20 বছর। 20 বছর মানে হচ্ছে এইটা, আর বলা আছে প্রতি বছরে 4% করে ট্রাফিক বাড়তেছে। তাহলে আমি এই 20 বরাবর চলে যাই, এই 4 বরাবর চলে আসে, তাহলে ভ্যালুটা হচ্ছে 29.78। এটাই হচ্ছে আমাদের গ্রোথ রেট ফ্যাক্টর। সেটাই এখানে বসানো হয়েছে। গ্রোথ রেট ফ্যাক্টর হচ্ছে 29.78। এএডিটি এটা সরাসরি প্রশ্নে বলা আছে 12,000 পাউন্ড, তার সাথে হচ্ছে 365। এনআই হচ্ছে নাম্বার অফ অ্যাক্সেল। আমরা যদি 2 অ্যাক্সেল সিঙ্গেল ইউনিট ট্র্যাক বলতেছি, 2 অ্যাক্সেল সিঙ্গেল ইউনিট ট্র্যাকের জন্য এনআই হবে 2। এবং ফাইনালি যেটা বলা আছে এফইআই, লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর, এটা ইম্পর্টেন্ট। এটা আমরা পাবো হচ্ছে টেবিল এখান থেকে, এই যে টেবিল 19.3 থেকে। এই লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর বের করার জন্য আমাদের আবার দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে অ্যাক্সিয়াল লোড, একটা হচ্ছে স্ট্রাকচারাল নাম্বার। তো আমি যদি আমার প্রবলেমে আসি, অ্যাক্সিয়াল লোড কত? অ্যাক্সিয়াল লোড হচ্ছে সিঙ্গেল 2 অ্যাক্সিয়াল ট্রাকের জন্য অ্যাক্সিয়াল লোড হচ্ছে 6000 আর স্ট্রাকচারাল নাম্বার হচ্ছে 5। তাহলে আমি টেবিলে চলে যাই, আমার এখানে লোড হচ্ছে 6000, 6000 মানে হচ্ছে 6 কিপ, তার মানে এটা হচ্ছে 6 কিপ, আর তার স্ট্রাকচারাল নাম্বার হচ্ছে 5। তাহলে এই বরাবর চলে যাই, এই বরাবর চলে আসি, তাহলে লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টরটা হচ্ছে 0.010। তাহলে ভ্যালুটা জাস্ট আমি বসাই দিই, লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টরের ভ্যালুটা বসাই দিলাম 0.010। পুরোটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে 2 অ্যাক্সিয়াল সিঙ্গেল ইউনিট ট্রাকের জন্য ইএসএল ভ্যালু। সেম কাজ এখন আমি 3 অ্যাক্সিয়াল সিঙ্গেল ইউনিট ট্রাকের জন্য করব। তাহলে পার্থক্য কি কি আসবে দেখেন। ডিজাইন লেন ফ্যাক্টর তো ফিক্সড, এটা প্রশ্নে বলা আছে 45% বা 0.45। গ্রোথ রেট ফ্যাক্টরটাও ফিক্সড, 20 বছর 4% গ্রোথ মানে 29.78। প্রতিদিনের গাড়ির সংখ্যা ফিক্সড 12,000। ও এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে 12,000-এর পরে 365 তো ফর্মুলা আছে, তার আগে দেখেন একটা 0.33 করা আছে। 0.33 মানে হচ্ছে টোটাল গাড়ির সংখ্যা ছিল 12,000, তার মধ্যে এই 2 অ্যাক্সেল ট্রাক কত ছিল? প্রশ্নেই বলা আছে 2 অ্যাক্সেল ট্রাক ছিল 33%।
এই জন্য এখানে 0.33 দ্বারা গুণ করা হয়েছে। টোটাল 12,000 তো ট্রাক ছিল না, 12,000-এর 33% ছিল ট্রাক, তাই এখানে 0.33 দ্বারা গুণ করা হয়েছে। সেম ভাবে যখন আমরা 3 অ্যাক্সেল সিঙ্গেল ইউনিট ট্রাকের জন্য ক্যালকুলেশন করব, 0.45 ইন্টু 29.78 ইন্টু 12,000, তার সাথে হচ্ছে 3 অ্যাক্সেল সিঙ্গেল ইউনিট ট্রাক আছে হচ্ছে 17%, তাই 0.17 ইন্টু 365। 3 অ্যাক্সেলের জন্য অ্যাক্সেল হচ্ছে 3টা, তাই এখানে নাম্বার অফ অ্যাক্সেল 3। সেম ভাবে লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর 3 অ্যাক্সেল সিঙ্গেল ট্রাকের জন্য অ্যাক্সেল লোড কত, 10,000। 10,000 মানে হচ্ছে 10 কিপ। তাহলে আমরা টেবিলে চলে যাব, টেবিলে 10 কিপ কোথায় আছে, 10 কিপ আছে এখানে, স্ট্রাকচারাল নাম্বার হচ্ছে 5, লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টরটা হচ্ছে 0.088। 0.088 যদি এখানে বসাই দিই, ক্যালকুলেশন করে এখান থেকে আমি যে ভ্যালু পাবো সেটা হচ্ছে 3 অ্যাক্সেল সিঙ্গেল ইউনিট ট্রাকের জন্য ইএসএল ভ্যালু। তাহলে টোটাল ইএসএল হবে কত, টোটাল ইএসএল হবে হচ্ছে, এই যে এখানে 3টা টাইপের গাড়ি আছে, 3টা টাইপের গাড়ির জন্য এখানে আলাদা আলাদা ভাবে ইএসএল ক্যালকুলেশন করতে হবে। ইএসএল ক্যালকুলেশন করার পরে তাদের যোগফল হবে হচ্ছে টোটাল ইএসএল। এখন আমি আসি যে প্যাসেঞ্জার কারেরটা ক্যালকুলেশন করলাম না কেন, এটা বাদ দিলাম কেন। বাদ দেওয়ার কারণ হচ্ছে, এই যে প্যাসেঞ্জার কারে যদি আমরা যদি লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টরটা বের করি, লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর কত, প্যাসেঞ্জার কারের লোড কত, দেখেন প্যাসেঞ্জার কারের লোড হচ্ছে 1000 পাউন্ড। 1000 পাউন্ডের জন্য যদি আমি লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর বের করতাম এই টেবিল থেকে, এই যে এখানে তো 1000 পাউন্ডের জন্য কোনো লোড দেওয়া নাই, লোড শুরুই হচ্ছে 2000 পাউন্ড থেকে। 1000 পাউন্ডের জন্য লোড থাকে আরো একটা এরকম সেম টেবিল আছে, সেখানে হচ্ছে এর মধ্যবর্তী যে 1 2 3 4 সেভাবে দেওয়া আছে, এখানে তো 2 4 6 8 করে দেওয়া আছে, ওখানে হচ্ছে 1 2 3 4 করে দেওয়া থাকে। 1000 পাউন্ডের জন্য বা 1 কিপের জন্য এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা হয় এরকম 0 পয়েন্ট, তারপরে 4টা শূন্য, তারপরে 2। যে এখানে লেখাও আছে মনে হয়, যে সলিউশনের এখানে লেখাও আছে। এই প্যাসেঞ্জার কারের জন্য এই যে দেখেন, প্যাসেঞ্জার কারের জন্য তার লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর সেটা হচ্ছে 0.00002, মানে 0-র পরে 4টা 0 2। এখন এই ভ্যালুটা যদি আমরা বাকি সমস্ত ভ্যালুর সাথে যোগ গুণ করতাম, গুণ করলে টোটাল ভ্যালুটা খুবই সামান্য, খুবই ছোট্ট একটা ভ্যালু আসতো। এই জন্য এই প্যাসেঞ্জার কারটাকে বলা হয় নেগলিজেবল ট্রাফিক। মানে ধরা হয় যে একটা রাস্তার উপর দিয়ে প্যাসেঞ্জার কার গেলে রাস্তার কোনো কিছুই হবে না। এইখানে যদি প্যাসেঞ্জার কারের জন্য সাপোজ প্রশ্নে মানে পরীক্ষায় দেওয়া থাকে, তাহলে এটা পরীক্ষায় থাকবেই, এসএল ক্যালকুলেশন থাকেই। তো পরীক্ষায় সরাসরি ধরেন আমি এই প্যাসেঞ্জার কার বা 2 অ্যাক্সেল 3 অ্যাক্সেলের ট্রাক না দিয়ে বাস দিলাম বা যেটাই দিলাম, আমি যেটাই দিই প্রসেস হুবহু সেম, সেম ফর্মুলা, সেম ফর্মুলাতে সেম একইভাবে মানে ভ্যালু বসাইতে হবে, ভ্যালু বসাই প্রত্যেকটা আলাদা আলাদা গাড়ির জন্য ইএসএল ক্যালকুলেশন করতে হবে, করার পরে ফাইনালি সবগুলা যোগ করে টোটাল ইএসএল ক্যালকুলেশন করতে হবে। এটাই হচ্ছে ইএসএল ক্যালকুলেশন। তাহলে আমাদের এই যে প্রবলেমটা দেওয়া আছে, প্রবলেমটার থেকে আমি যে ফাইনালি যে ভ্যালুটা পাইতেছি এটার আসলে সিগনিফিকেন্স কি, সিগনিফিকেন্স হচ্ছে টোটাল ইএসএল ক্যালকুলেশন হচ্ছে 3.0217 ইন্টু 10 টু দি পাওয়ার 6। 10 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে মিলিয়ন, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3 মিলিয়ন। 3 মিলিয়ন মানে হচ্ছে 30 লক্ষ। তার মানে ওই যে 20 বছরের জন্য আমরা এই যে প্রবলেমে যে 20 বছরের রাস্তা দেওয়া আছে, এই 20 বছরে এই যে রাস্তাটা আছে, এই রাস্তার উপরে 30 লক্ষ বার 18,000 পাউন্ডের লোড পড়বে। এই যে ইএসএল ভ্যালু 30 মিলিয়ন, 3 মিলিয়ন পাইলাম, 3 মিলিয়ন মানে হচ্ছে 30 লক্ষ বার এই রোডের উপরে 18,000 পাউন্ডের লোড পড়বে। এই প্রবলেমটা বোঝা গেছে, সলিউশন বোঝা গেছে, ইএসএল ক্যালকুলেশন। স্যার বুঝতে পারছি, একটা কোশ্চেন ছিল। বলেন। ওই প্যাসেঞ্জারের যে ইয়েটা, ওইটাটা হচ্ছে সেশনালে যখন করছি তখন হ্যাঁ হচ্ছে ওটার ক্যালকুলেশনও করছি, করার ফলে হ্যাঁ কি হ্যাঁ হয়েছে মানে একটু চেঞ্জ আসছে। হ্যাঁ হ্যাঁ তার ফলে হবে কি যে পরবর্তী স্টেপ যেগুলো করব সেখানে গ্রাফে যায় দেখা যাবে যে গ্রাফে যে মানগুলা তখন হচ্ছে এটার থেকে ওইটা একটু কম বেশি হয়ে যাবে। তো আচ্ছা, এই জন্য। আমি বলি, আপনারা ওই সেশনালে হ্যাঁ, যেটা পড়ছেন, ম্যানুয়াল যেটা পড়ছেন সেটাও আমারই বানানো, ওই যে সলিউশন যেটা করে দেওয়া সেটা আমি সলিউশন করে দিচ্ছি। এটা মানে খুব মানে সিগনিফিকেন্স কোনো চেঞ্জ আসবে না। সো আপনারা যদি মানে সলভ করার সময় প্যাসেঞ্জার কার ইনক্লুড করে সলভ করেন, তাতেও কোনো সমস্যা নাই, টোটালি ফাইন। যখন বা যদি প্যাসেঞ্জার কার বাদ দিয়ে করতে চান, তাতেও কোনো অসুবিধা নেই, টোটালি ফাইন। বোঝা গেছে? এইখানে বই থেকে আমি যে বই থেকে নিছি, ওরা হচ্ছে ওয়ান কিপের জন্য কোনো মানে টেবিলে কোনো ভ্যালু দেখাই নেই। এই ভ্যালুটা আছে, ওই যে আপনারা সেশনালে আমি যে টেবিলটা দিয়ে দিছি ওই টেবিলে আছে, ওটা হচ্ছে জি পুরাতন স্যার, একটা ওইটা বই তো থেকে। আছে। ওটা হচ্ছে একটা পুরাতন বই থেকে নেওয়া, ওইখানে এই অ্যাক্সেল লোডের সাপেক্ষে লোড ইকুইভ্যালেন্সি ফ্যাক্টর বের করতে কোনো স্ট্রাকচারাল নাম্বারের প্রয়োজন নাই, ওটা হচ্ছে আগের বই থেকে নেওয়া। এটা হচ্ছে মানে লেটেস্ট এডিশন, এই জন্য এখানে জাস্ট 2 4 6 করে এইভাবে লোড দিছে। আর ওই বইটাতে একদম দেখবেন ওই গ্রাফটাতে 1 2 3 4 করে সব লোড দেওয়া আছে।
ওটাও আমারই বানানো, ওই লাস্ট যে দুটো ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন, রিজিড পেভমেন্ট ডিজাইন, ওটা আমি বানিয়ে দিয়েছিলাম। সো এটা হচ্ছে আপনাদের চয়েস। এই প্যাসেঞ্জার কার যোগ করলেও কোনো অসুবিধা নাই, যোগ না করলেও কোনো অসুবিধা নাই। এটার কারণে এই মানে ইএসএল এ খুব একটা সিগনিফিকেন্স কোনো চেঞ্জ আসবে না। আর কারো কোনো সমস্যা আছে ইএসএল ক্যালকুলেশনে? টাইম মোটামুটি শেষ, যদি থাকে তাহলে একটু দ্রুত রেসপন্স করতে হবে।